তিনটি সেনা অভ্যুত্থান ও না বলা কিছু কথা। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম.এ. হামিদ, পিএসসি। 1975 সালে ঢাকা ক্যান্টনমেন্টে সংগঠিত হয়েছিল তিনটি ভয়াবহ সেনা অভ্যুত্থান। তিনটি অভ্যুত্থানই যুগান্তকারী ঘটনা ছিল। শতাব্দীর অন্যতম ঐতিহাসিক ঘটনা ছিল সেগুলো, যেগুলোর মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামরিক পরিমণ্ডলে ঘটে ব্যাপক উত্থান পতন। এমনকি সরকার পরিবর্তনের মতো অবিশ্বাস্য ঘটনাও সেখানে ঘটে যায়। সৌভাগ্যবশত তিনটি ঐতিহাসিক অভ্যুত্থানই অতি নিকট থেকে দেখার সুযোগ আমার হয়েছিল। প্রায় প্রতিটি ঘটনার সাথে কম বেশি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সংযুক্ত ছিলাম আমি। অন্যরা যেখানে শুনে শুনে লিখেছেন, আমি সেখানে নিজে থেকে তা প্রত্যক্ষ করে লিখেছি। ইতিমধ্যে বেশ কিছু লেখক অভ্যুত্থান ঘটনাগুলো ঘটনা না দেখেই, শুধু শুনেই রংচং দিয়ে বিভিন্নভাবে অতিরঞ্জিত করে গল্পাকারে অলংকরণ করে লিখেছেন। এতে প্রকৃত তথ্য বিকৃত হয়েছে। তাগিদ থাকা সত্ত্বেও এতদিন ইচ্ছে করে অভ্যুত্থানের ওপর বিস্তারিত কিছু লেখিনি। এর কারণ ছিল প্রথমত, সেনা অভ্যুত্থানের ঘটনাগুলি খুবই সেন্সিটিভ। দ্বিতীয়ত, ঘটনাগুলোর সাথে আমার বহু সিনিয়র সহকর্মী, বন্ধুস্থানীয় ব্যক্তি জড়িত থাকায় একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও এসব কিছু লিখতে চাইনি। আজকের কাগজ পত্রিকায় তিনটি অভ্যুত্থানের ওপর আমার কিছু প্রতিবেদন প্রকাশিত হয়। সেগুলো সর্বস্তরের পাঠক সমাজে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। তখন থেকে বন্ধু বান্ধব, সুধীমহল থেকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকেই আমাকে অভ্যুত্থানগুলোর ওপর একটি বই লেখার তাগিদ দিতে থাকে সবাই। বস্তুত তাদের তাগিদেই আমি এই বই লেখার কাজে হাত দেই। 15ই আগস্ট, 3রা নভেম্বর এবং 7ই নভেম্বর 1975 সালের এই তিনটি পরপর তারিখ। অভ্যুত্থানগুলোর ওপর আমার লেখার সুবিধা হল, ওই সময় সৌভাগ্যক্রমে আমি ঢাকা স্টেশন কমান্ডার হিসেবে অত্যন্ত কাছে থেকে ঐতিহাসিক অভ্যুত্থানগুলো প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছিলাম। এছাড়া অভ্যুত্থানের প্রধান নায়কদের প্রায় সবার সাথেই ছিল আমার ঘনিষ্ঠ পরিচয় ও সরাসরি জানাশোনা। অভ্যুত্থানের সর্বাধিক আলোচিত নায়ক জেনারেল জিয়াউর রহমান ছিলেন আমার কোর্সমেট। 1953 সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে আমরা 2 বছর একসাথে ক্যাডেট হিসেবে অধ্যয়ন করি। সে ছিল আমার বন্ধু। তার সাথে আমার সম্পর্ক ছিল তুই তোকারি। তাই আমার আলোচ্য বইতে অনেক সময় তুমি সম্পর্কের প্রতিফলন ঘটেছে। বস্তুত এটাই ছিল আমাদের স্বাভাবিক সম্পর্ক। তার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। বন্ধু হলেও বহু ক্ষেত্রে তার ও আমার মত ও নীতির মিল ছিল না। বিভিন্ন ব্যাপারে ঝগড়াঝাটি, এমনকি গালাগালিও চলত। দুঃখের বিষয়, স্বার্থান্বেষী প্রভাবশালী একটি মহলের প্ররোচনায় অভ্যুত্থানের সময়কালে লগ এরিয়া কমান্ডার থাকাকালীন সময় তার সাথে সিরিয়াস কিছু ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় আমার, যার ফলে হঠাৎ করেই আমি স্বেচ্ছায় সসম্মানে সেনাবাহিনী থেকে পদত্যাগ করে বেরিয়ে আসি। বরাবরই জিয়া ছিলেন মেজাজি এবং প্রবল আত্মসম্মান বোধ সম্পন্ন একজন সৎ ও সচেতন অফিসার। কিন্তু সে অসৎ অফিসারদের কানে ধরে কাজ করাতে সুবিধা হয় বলে মনে করত। তার সাথে জেনারেল ওসমানী, মোস্তাক আহমেদ, জেনারেল খলিল প্রমুখের বনিবনা না থাকা সত্ত্বেও যেভাবে সবার সাথে একা লড়ে ফাইট করে সে উপরে উঠে আসে, তা ছিল একটি অবিশ্বাস্য ব্যাপার। লিডারশিপ কোয়ালিটির এটি ছিল এক অনন্য দৃষ্টান্ত। জেনারেল এরশাদ প্রাথমিক পর্যায়ে ছিলেন একজন অখ্যাত দুর্বল প্রকৃতির অফিসার, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি ছিলেন একমাত্র অফিসার যার দুর্বলতাই হয়ে দাঁড়ায় তার ঊর্ধ্বে ওঠার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। তিনি কোহাটের অফিসার ট্রেনিং স্কুল থেকে পাশ করা একজন অনিয়মিত অফিসার ছিলেন। বহু পরে তিনি নিয়মিত হন। জেনারেল এরশাদ ও আমি একই সাথে 1967 সালে কোয়েটার স্টাফ কলেজ কোর্স সম্পন্ন করি। দক্ষ স্মার্ট অফিসার হলেও তার চারিত্রিক দুর্বলতার জন্য জাতিকে বহু মূল্য পরে দিতে হয়। সেনা অভ্যুত্থানের অন্যতম ফসল জেনারেল এরশাদ, যিনি জিয়াউর রহমানের বদন্যতায়
তড়িৎ প্রমোশন পেয়ে হন জেনারেল এবং ডেপুটি চিফ অফ স্টাফ। অতঃপর আকাশ হল তার সীমানা। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ছিলেন অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ অফিসার। কথা বলায়, চাল চলনে যেন এক রাজকীয় ব্যক্তিত্ব। আমার কিছু জুনিয়র তিনি থাকায় তার সাথে সম্পর্ক থাকলেও তত ঘনিষ্ঠতা আমাদের ছিল না। অন্যদের মতো তিনিও ছিলেন উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু ভাগ্যলক্ষ্মী তার প্রতি সদয় ছিল না। মুক্তিযুদ্ধের এক বীর সেনানায়ক খালেদ মোশাররফ নেহাত দুর্ভাগ্যের শিকার হয়ে অকালে সৈনিকদের হাতেই প্রাণ হারান। জেনারেল শফিউল্লাহ নরম, ভদ্র অফিসার, সেও আমার কোর্সমেট। অগাস্ট অভ্যুত্থানের আকস্মিক ঘটনাপ্রবাহ সামাল দিতে না পারায় তিনি সমালোচিত হন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 24শে অগাস্ট 1975 তারিখে শফিউল্লাহকে সরিয়ে তার স্থলে জিয়াউর রহমানকে সেনাপ্রধান করা হয়। অগাস্ট অভ্যুত্থানের প্রধান নায়ক মেজর ফারুক ও মেজর রশিদ ছিল অনেক জুনিয়র অফিসার। তাদের সাথে আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা না থাকলেও সব সময় তারা আমাকে শ্রদ্ধার চোখে দেখেছে। ফারুক রশিদই প্রকৃতপক্ষে জিয়াকে শুরুতে সেনাপ্রধানের গদিতে বসায়, কিন্তু পরে জিয়া তাদেরকে এড়িয়ে চলায় তাদের ক্ষোভের কোনো অন্ত ছিল না। ফারুক খুবই স্মার্ট, প্রাণবন্ত ও একজন আবেগপ্রবণ অফিসার। রশিদ ছিল ধীর, স্থির, শান্ত ও হিসেবি। কর্নেল তাহেরও ছিল আমার অনেক জুনিয়র, তাই সরাসরি তার সাথে আমার কোনো ঘনিষ্ঠতা ছিল না। তাহির ছিল একজন দৃঢ়চেতা মুক্তিযোদ্ধা অফিসার। ব্রিগেডিয়ার মঞ্জুর ও কর্নেল জিয়াউদ্দিনের সাথে ছিল তার ভালো সম্পর্ক। এ তিনজনই কম বেশি বামঘাসা হলেও তারা ছিল নীতিবান অফিসার। পরবর্তীতে জিয়ার সাথেও তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। শ্রেণীহীন সেনাবাহিনীর প্রবক্তা কর্নেল তাহিরি ছিলেন প্রকৃতপক্ষে 7ই নভেম্বর সিপাহী ও জনতা বিপ্লবের প্রধান স্থপতি, কিন্তু জিয়ার সাথে ক্ষমতার দ্বন্দ্বে পরাজিত হয়ে ফাঁসির দড়িতে ঝুলে তাকে প্রাণ দিতে হয়। 7ই নভেম্বর সিপাহী বিদ্রোহের দিনগুলোই ছিল সবচেয়ে কঠিন সময়। সিপাহীদের নিয়ন্ত্রণে ছিল ঢাকা ক্যান্টনমেন্ট। তাদের দাপটে অফিসারদের পলায়ন ছিল অকল্পনাতীত এক ব্যাপার, এক অবিশ্বাস্য ঘটনা। 3টি অভ্যুত্থানের সময় আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্যান্টনমেন্টের ভেতরেই সপরিবারে অবস্থান করে অরাজক অবস্থা সচক্ষে অবলোকন করি। ঘটনাগুলো যেভাবে ঘটেছে এবং যেভাবে আমি প্রত্যক্ষ করেছি সেভাবেই যথাযথ বর্ণনা দিয়েছি। 3টি সেনা অভ্যুত্থানেরই বিভিন্ন দিক আমি আমার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করেছি। আমার পক্ষ থেকে সত্য উদ্ঘাটনের কোনো ত্রুটি রাখিনি। কিছু কিছু ক্ষেত্রে যারা সরাসরি প্রত্যক্ষদর্শী তাদের সাক্ষাৎ গ্রহণ করে সত্য উদ্ঘাটন করার চেষ্টা করেছি। যারা সাক্ষাৎকার দিয়ে আমাকে সহযোগিতা করেছেন তাদের মধ্যে রয়েছেন জেনারেল শফিউল্লাহ, জেনারেল খলিলুর রহমান, ব্রিগেডিয়ার আমিনুল হক, ব্রিগেডিয়ার খুরশিদ, কর্নেল মালেক, কর্নেল ফারুক, কর্নেল রশিদ, মেজর বজলুল হুদা, লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন, মেজর হাফিজ, কর্নেল মুনির, ব্রিগেডিয়ার হাবিবুর রহমান, মেজর কামরুল, ব্রিগেডিয়ার আতা, কর্নেল মান্নান, কর্নেল মতিন চৌধুরী, মেজর হাসমাতুল্লাহ, জনাব সাইদুর রহমান, ডাক্তার ফয়সাল আহমেদ এবং আরও অনেকে। তাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। বিশেষ করে ফারুক, রশিদ ও হুদা দীর্ঘ সময় ব্যয় করে আমাকে বিস্তারিত সাক্ষাৎকার দেওয়ার জন্যই তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আমি দৃঢ় কণ্ঠে বলছি, সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে ঘটনাগুলো পর্যালোচনা করেছি। সত্যের খাতিরে ঘটনাগুলোর যথার্থ বর্ণনা করতে গিয়ে যদি কারো পক্ষে বা বিপক্ষে গিয়ে থাকে তাহলে তা ঘটেছে আমার একান্ত অনিচ্ছায়। তাই তাদের কাছে আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ৭৫-এর 3টি সেনা অভ্যুত্থানই রাজনৈতিক সামরিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। এগুলো কেন সংঘটিত হল, কি অবস্থার প্রেক্ষিতে তা সংঘটিত হল, কেনই বা ব্যর্থ অথবা সফল হল, জাতি কি পেল এগুলো থেকে, বিস্তারিত গবেষণা করে জাতিকে এসব থেকে যথাযথ শিক্ষা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে অন্তত জাতীয় প্রতিরক্ষা বাহিনীতে এরকম কোনো রক্তক্ষয়ী ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে সামগ্রিক ঘটনার কিছুটা বিচার বিশ্লেষণ করার প্রয়াস পেয়েছি। আশা করি সেগুলো ভবিষ্যৎ প্রজন্মের গবেষকদের জন্য মৌলিক উপাদান হিসেবে সহায়ক ভূমিকা পালন করবে। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত M.A. হামিদ, PSC, 25 মে 1993, ঢাকা ক্যান্টনমেন্ট। আগস্ট 1975, রক্তাক্ত সেনা অভ্যুত্থান। 1971 সাল, উত্তাল বাংলাদেশ, সভা, মিছিল, বিক্ষোভ, প্রতিবাদ। 69-এর গণ আন্দোলন, বিক্ষুব্ধ জনতা, ফিল্ড মার্শাল আইয়ুব খাঁর পতন, জেনারেল ইয়াহিয়া খাঁর উত্থান, সারা দেশে মার্শাল ল, 6 দফা দাবি নিয়ে আওয়ামী লীগের বিপুল বিজয়। 71 সাল, শেখ মুজিবুর রহমানের বিস্ময়কর উত্থান, উদ্বিগ্ন পাকিস্তান। শুরু হলো সামরিক জান্তার গোপন ষড়যন্ত্র। ভুট্টো ইয়াহিয়া নির্বাচনের ফলাফল মানতে অস্বীকৃতি জ্ঞাপন, মুষ্টিবদ্ধ বাঙালি, পদ, ঘাট, অফিস, আদালত বন্ধ। 25 মার্চ, রাতের অন্ধকারে ঢাকা সেনানিবাস থেকে কামান, বন্দুক, ট্যাঙ্ক নিয়ে বেরিয়ে এলো সশস্ত্র পাক বাহিনী। ভীমরুলের মতো ঝাঁকে ঝাঁকে তারা আসছে। চতুর্দিকে গুলি আর গুলি, মারা পড়ল হাজার হাজার নিরীহ মানুষ। সর্বত্র জনতার সব মিছিল। এবার মুক্তির সংগ্রাম, 71-এর স্বাধীনতার সংগ্রাম। একদিকে আধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত সুশিক্ষিত পাক বাহিনী, অন্যদিকে লাঠি ডান্ডা হাতে ভেত বাঙালি। শুরু হল স্বাধীনতার সংগ্রাম। পলাশির যুদ্ধের প্রায় 200 বছর পার হয়ে গেল। কোনো সশস্ত্র যুদ্ধ সংঘটিত হয়নি এই ভূখণ্ডে। সুদীর্ঘ বিরতির পর তরুণ বাঙালিদের অস্ত্র হাতে নতুন এক অভিজ্ঞতা, সৃষ্টি হল এক নতুন ইতিহাস। দীর্ঘকাল ব্রিটিশ আর পাকিস্তানি প্রভুরা অস্ত্রের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে ভেত বাঙালিদের। শতাব্দীর ব্যবধানে এই প্রথমবার ব্যাপকভাবে অস্ত্র হাতে যুদ্ধের ময়দানে বাঙালি তরুণেরা। বন্দুকের উত্তপ্ত নল, তাজা বারুদের গন্ধ, টগবগে রক্ত, অদ্ভুত অভিজ্ঞতা। পুলিশ, আনসার, বিডিআর, বাঙালি পল্টন, সশস্ত্র বাঙালি সৈনিকদের পাশাপাশি হাতে হাত মিলিয়েছে হাজার হাজার তরুণ ছাত্র, যুবক ও পেশাজীবী শ্রমিক। স্বাধীনতার সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছে। হাতিয়ার পেলে লড়তে জানে বাঙালিরা। নাস্তানাবুদ হয় খান সেনা। ঝিমিয়ে এলো তাদের লম্ফঝম্প, পরাজিত পাক বাহিনী। 1971-এর 16 ডিসেম্বর, ছেঁড়া শার্ট, ছেঁড়া জুতো, পরনে লুঙ্গি, কাঁধে ঝুলছে রাইফেল। ঢাকার রাস্তায় হাজার হাজার দিগ্বিজয়ী বীর মুক্তিযোদ্ধা, তরুণদের দীপ্ত হুঙ্কার, জয় বাংলা। ট্যাঙ্ক, কামান, বন্দুক, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পরাজিত খান সেনারা। তারা নত মস্তকে সারিবদ্ধভাবে দণ্ডায়মান রেসকোর্স ময়দানের পশ্চিম প্রান্তে। 1 লক্ষ অক্ষত সৈন্য নিয়ে পাক জেনারেল আবদুল্লাহ খান নিয়াজির আত্মসমর্পণ। নিজ হাতে পিস্তল থেকে গুলি বের করে হাতিয়ার দিয়ে দেয় সে মুক্তিযোদ্ধাদের। কি লজ্জা! জয় হয় জনতার, বিধ্বস্ত পাক বাহিনী। চারিদিকে উল্লাস, গগন বিদারী জয়ধ্বনি। জয় বাংলা, বাংলার জয়, শোষিত জনতার জয়। সৈনিক জনতার সমন্বয়ে যে বাহিনী রুখে দাঁড়ায়, তাকে পরাস্ত করার ক্ষমতা পৃথিবীর কোনো আধুনিক সশস্ত্র বাহিনীর নেই। নদীমাতৃক বাংলার ভেজা মাটিতে তার প্রমাণ মিলল 71-এর মুক্তিযুদ্ধে। এই ভূখণ্ডের ইতিহাসে সংযোজিত হল এক নতুন অধ্যায়। সোনার অক্ষরে লেখা থাকবে একটি সশস্ত্র সংগ্রামের ইতিহাস, বাঙালির বিজয়গাথা। স্বাধীন হল বাংলাদেশ। মুক্ত বাংলাদেশে গঠিত হল স্বাধীন সরকার। স্বাধীনতা আন্দোলনের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগার থেকে মুক্ত হয়ে ফিরে এলেন বাংলাদেশে। সালটা 1972। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হাল ধরলেন স্বাধীন সরকারের। শুরু হলো এক ঐতিহাসিক যাত্রা। উৎফুল্ল জনতা, একমাত্র তিনি তখন সকল চেতনার একমাত্র কেন্দ্রবিন্দু। তাকে নিয়ে শুরু হল বন্ধুর পথে এক কঠিন যাত্রা।
বিজয় ছিনিয়ে এনেছে বাঙালি, সবাই এবার বিজয়ের অংশীদার। ভারতীয় বাহিনী বলে বিজয় আমাদের, মুক্তি বাহিনী বলে বিজয় আমাদের, মুজিব বাহিনী বলে বিজয় তাদের, সেনাবাহিনী বলে বিজয় তাদের। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটে পড়া নাম না জানা গরিলারা বলে বিজয় তাদের। সেতুপাড়ার গেদুমিয়া কদমালিরা ভাবে বিজয় তাদের, কারণ তারা নাকি বাড়িতে বাড়িতে মুক্তিযোদ্ধাদের দিয়েছিল আশ্রয়। কবির ভাষায়, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। সবাই বলে আমি বিজয় এনেছি, এবার আমার প্রাপ্য আমাকে দাও। আমি কেন অবহেলিত, অন্যরা কেন আমার অগ্রভাগে দাঁড়াচ্ছে? শুরু হয়ে গেল চাওয়া পাওয়ার সেই ইঁদুর দৌড়। চাই চাই চাই, গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, চাকুরি চাই। চাকুরিওয়ালাদের চাই প্রমোশন। নবগঠিত সেনাবাহিনীতেও একই আওয়াজ, প্রমোশন চাই। অনেক ত্যাগ হয়েছে, এবার চাই প্রমোশন। আর অপেক্ষা নয়, নবগঠিত সেনাবাহিনী হয়েছে, চাওয়া পাওয়ার হাওয়া চলতে লাগলো এখানেও। চারিদিকে দেখা দিল বিশৃঙ্খলা, চাওয়ার লোক বেশি, দেওয়ার লোক নেই। 9 মাস যুদ্ধ শেষে অধৈর্য হয়ে গেছে জাতি। কেউ আর জীবন যুদ্ধে এবার পিছিয়ে থাকতে রাজি নয়। ত্যাগ তিতিক্ষার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এই 9 মাসেই। এই তো বাঙালি জাতি। জাতীয় জীবনে সর্বত্র নেমে আসে হতাশা এবং নৈরাজ্য। চারিদিকের রাজনৈতিক অস্থিরতা, পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে থাকেন রাষ্ট্রপতি। 1974 সাল, আইন শৃঙ্খলার চরম অবনতি। চুরি, ডাকাতি, হাইজ্যাকিং, মিল কারখানায় উৎপাদন বন্ধ। দেখা দেয় দেশে খাদ্য ঘাটতি। উত্তরবঙ্গে তখন ভীষণ দুর্ভিক্ষ। রিলিফ নিয়ে চলছে কারচুপি। রিলিফের চাল খালাস না করে বন্দর ছেড়ে চলে যায় বিদেশি জাহাজ। আন্তর্জাতিক চক্রান্তের আবর্তে তখন বিধ্বস্ত বাংলাদেশ। এর তড়িৎ পুনর্গঠনে দরকার ছিল দক্ষ প্রশাসন, অভিজ্ঞ প্রশাসনিক অফিসারবৃন্দ, যা দেশ স্বাধীন হওয়ার পর ছিল অনুপস্থিত। সর্বোপরি দরকার ছিল রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতা। শেখ সাহেবের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থাকলেও রাষ্ট্রের কর্ণধার হিসেবে রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রকে তিনি দক্ষতার সঙ্গে পরিচালনা ও দিকনির্দেশনা দিতে পারেননি। রাষ্ট্রের সর্বক্ষেত্রে দুর্নীতি ও অরাজকতা তাকে ঘিরে ধরে। দিশেহারা রাষ্ট্রপতি। উন্মুক্ত হয়ে পড়ে সীমান্ত, বৃদ্ধি পায় চোরাচালান, অর্থনৈতিক অবস্থার চরম অবনতি। চারিদিকে লুটপাট জাতীয় সমস্যা মোকাবেলায় ব্যর্থ অদক্ষ অনভিজ্ঞ দুর্নীতিবাজ প্রশাসন। অসহায় রাষ্ট্রপতি, তাকে ঘিরে থাকে তারই ভাষায় চাটার দল। সমস্যা মোকাবেলায় ডাকা হয় সেনাবাহিনীকে। সীমান্তের চোরাচালান বন্ধ করতে হবে, রাষ্ট্রপতির নির্দেশ। অপ্রীতিকর সংঘর্ষে লিপ্ত হয় সেনাবাহিনীর অফিসার আর রাজনৈতিক নেতা পাতি নেতারা। তারা একে অন্যকে দোষ দেয়। ক্ষুব্ধ হয় রাষ্ট্রপতি। সেনাবাহিনীর কিছু অফিসারের বাড়াবাড়ি তার পছন্দ হয় না। একুল ওকুল দুকুল রক্ষার্থে প্রাণান্তকর অবস্থা রাষ্ট্রপতির। দেশের অভ্যন্তরে প্রকাশ্যে বিরোধিতায় মাঠে নামে রব জলিলের জাসদ পার্টি। সর্বত্রই জোর প্রতিবাদ। 1975 সাল, উত্তপ্ত ঢাকা সেনানিবাস। বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাও ঘটে গেল একের পর এক। গাজী গোলাম মোস্তফার ছেলে কর্তৃক মেজর ডালিম লাঞ্ছিত হওয়ার ঘটনা এর মধ্যে উল্লেখযোগ্য। বিয়ের পার্টিতে উপস্থিত নববিবাহিত ডালিম ও তার স্ত্রী গাজীর ছেলে ডালিমকে অপমান করে। এ নিয়ে হয় কথা কাটাকাটি। ডালিম তখন গাজীর ছেলেকে চপেটাঘাত করে। কিছুক্ষণের মধ্যে গাজীর ছেলে দলবল নিয়ে হাজির হয়। ডালিম ও তার স্ত্রীকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে অজ্ঞাত স্থানে তারা যাত্রা করে। ক্যান্টনমেন্টে এই খবর শুনে মেজর ডালিমের বন্ধু মেজর নূর এক গাড়ি সৈন্য নিয়ে গাজী গোলাম মোস্তফার বাড়ি ঘেরাও করে এবং ডালিমকে ফেরত চাওয়ার দাবি জানায়। তাকে বঙ্গবন্ধুর সামনে হাজির করা হল। ডালিমের ফরিয়াদ, বঙ্গবন্ধু, আমরা আপনার ডাকে এক কথাতেই লড়াই করেছি, আর এই ছেলেরা তখন ফুর্তি করেছে।
আজ তারা আমাকে অপমান করেছে, আপনি বিচার করুন। শার্ট খুলে সে দেখায় তার পিঠের আঘাত। বঙ্গবন্ধু বিচার করলেন। তিনি সেনা শৃঙ্খলা দায়ের ভঙ্গে মেজর ডালিম ও মেজর নূরকে চাকুরি থেকে বরখাস্ত করলেন। এসব নিয়ে ঢাকা ক্যান্টনমেন্টে তখন দারুণ উত্তেজনা। সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহ এই দুই তরুণ অফিসারকে বরখাস্ত না করার পক্ষে জোর সুপারিশ করলেও শেখ সাহেব তা প্রত্যাখ্যান করলেন। ঘটনাটি সেই বাংলাদেশের সেই সময়ে অত্যন্ত ক্ষুদ্র হলেও এর প্রতিক্রিয়া ছিল সুদূর প্রসারী। ওই সময় বিভিন্ন কারণে আরও কিছু অফিসার বহিষ্কৃত হল। কর্নেল জিয়াউদ্দিন ইতিপূর্বেই একটি পত্রিকায় সরকারের তীব্র সমালোচনা করে প্রবন্ধ লেখার অজুহাতে বহিষ্কৃত হন। জিয়াউদ্দিনকে তার লেখার জন্য ক্ষমা প্রার্থনা করতে বলা হলে তিনি তা করতে অস্বীকার করেন। কর্নেল তাহেরকে পঙ্গু হওয়ার অজুহাতে অবসর দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা মেজর জলিলকে ৩ বছর আগেই বহিষ্কার করা হয়েছে সেনাবাহিনী থেকে। ভারতীয় বাহিনীর সদস্যরা মালামাল লুট করে দেশে নিয়ে যাওয়ার সময় জোর প্রতিবাদ জানালে মেজর জলিলকে গ্রেফতার করা হয়। পরে অসম্মানজনকভাবে সেনাবাহিনী থেকে তাকে বের করে দেয়া হয়। সিনিয়র অফিসারদের মধ্যে ওই সময় জেনারেল শফিউল্লাহ, খালেদ মোশাররফ শেখ সাহেবের অনুগতদের মধ্যে ছিলেন। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে শেখ সাহেব অধিকতর নিকটবর্তী মনে করতেন। তিনি ঘন ঘন শেখ সাহেবের কাছে যেতে পারতেন, কিন্তু জিয়াকে লাইনে অপেক্ষা করতে হতো। এতে ধারণা করা হয় শফিউল্লাহর পর খালিদকেই সেনাপ্রধান বানানো হবে। এই ধারণা মোটেই অমূলক ছিল না। জিয়া ব্যাপারটা ঠিকই অনুধাবন করেছিলেন। যে কোনো কারণেই হোক, শেখ সাহেব ও আওয়ামী লীগ ব্যক্তিবর্গরা জিয়াকে উচ্চাকাঙ্ক্ষী মানুষ বলে মনে করতেন। জেনারেল ওসমানীও জিয়াকে ভালো চোখে দেখতেন না। এমনকি ওই সময় জিয়াকে পূর্ব জার্মানিতে রাষ্ট্রদূত করে পাঠিয়ে আর্মি থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা প্রায় পাকাপাকি করে ফেলা হয়। এসব জেনে জিয়া কর্নেল খুরশিদের মাধ্যমে শেখ সাহেবকে বোঝাবার চেষ্টা করেন। কর্নেল খুরশিদ আগরতলা কেসে শেখ সাহেবের সহযোগী ছিলেন, তাই তিনি তার খুব কাছের লোক ছিলেন। কিন্তু তিনি জিয়ার প্রতি শেখ সাহেবের মনোভাব কিছুটা পরিবর্তন করাতে সক্ষম হলেও তা কিন্তু পর্যাপ্ত ছিল না। তোফাল আহমেদের সাথেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখার চেষ্টা করেন জিয়া। শেখ সাহেবের সহানুভূতি অর্জনের জন্য তার চেষ্টা খুব একটা কাজে লাগেনি। এ নিয়ে ৭৫ সালে জিয়ার মন মেজাজ তেমন একটা ভালো ছিল না। এ সময় তিনি প্রায় এক ঘরে দিন কাটান। বিশেষ কেউ তার কাছে আসা যাওয়া করত না। আমি কর্নেল এম এ হামিদ, তখন ঢাকার স্টেশন কমান্ডার। ওই সময় তার সাথে যতবারই দেখা হয়েছে তার উগ্রতা প্রকাশ করতে তিনি কোনো দ্বিধা করেননি। তবে জিয়া বলতেন, শেখকে ওই ব্যাটারাই অর্থাৎ শফিউল্লাহ এবং খালেদ মোশাররফ আমার বিরুদ্ধে খেপিয়েছে। জেনারেল ওসমানীকেও তিনি গালাগালি করতেন। আমি তাকে শান্ত থাকার অনুরোধ করতাম। জিয়ার সাথে বরাবর আমার ছিল ভালো সম্পর্ক। তার সাথে আমার সুসম্পর্ক শফিউল্লাহ ও খালেদ ভালো চোখে দেখেননি। জিয়াউর রহমানকে রাষ্ট্রদূত করে পূর্ব জার্মানি অথবা বেলজিয়ামে পাঠাবার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছিল। একদিন জিয়া তার অফিসে আমাকে ডেকে বলল, হামিদ, তুমি ওসমানীকে ধরে এখনই কিছু একটা না করলে আমার ট্রান্সফারের চিঠিটা কিন্তু বেরিয়ে যাবে। প্লিজ ডু সামথিং। জনাব সাইফুর রহমান একজন প্রভাবশালী মুক্তিযোদ্ধা। তার সাথে আমার পরিচয় ছিল। তোফায়েল ও রাজ্জাকের সাথে উনার ছিল গভীর সংযোগ। আমি জিয়াকে তাই আশ্বাস দিলাম, তার মারফত আমি কিছু একটা করব। জনাব সাইদকে আমি বন্ধুবর জিয়াউর রহমানের ব্যাপারটি বললাম। তিনি কিছু একটা করবেন বলে আমাকে আশ্বাস দিলেন। আমি বরং জিয়াকেই তার সাথে পরিচয় করিয়ে দিলাম, যেন জিয়া নিজেই তাকে দিয়ে কাজটা করিয়ে নিতে পারে। পরে জনাব সাইদ তোফাল আহমেদ ও রাজ্জাককে ধরে বহু কষ্টে প্রায় শেষ মুহূর্তে জিয়ার এই সিভিল পোস্টিংটি ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করেন। ব্যাপারটা আমি প্রায় ভুলে গিয়েছিলাম। হঠাৎ বহু বছর পর সেদিন জনাব সাইদ আমার টেলিফোন নম্বর সংগ্রহ করে ফোন করে বললেন, কর্নেল সাহেব, আপনার জন্যই 15ই আগস্ট, 3রা নভেম্বর এবং 7ই নভেম্বর কিন্তু সংঘটিত হল। ব্যাপারটা আমি বুঝতে না পারায় তিনি এবার পরিষ্কার করে বললেন, আপনি সেই যে জিয়াউর রহমানের পোস্টিং ক্যান্সেল করানোর জন্য আমাদেরকে কাজে লাগিয়েছিলেন, হয়তো সেটাই বাংলাদেশের জন্য কাল হল।
জিয়া না থাকলে তো এ 3টা অভ্যুত্থানের কোনোটাই হতো না। বলা বাহুল্য, জনাব সাইদুর রহমানের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর আমার অজান্তেই জিয়ার সাথে তাদের বহু গুরুত্বপূর্ণ মিটিং হয় খালেদা জিয়ার বড় বোন চকলেট আপার বাসায়, যা অভ্যুত্থানের বিষয়বস্তু ছিল। ৭৫ সালে মাঝে মাঝে কুর গুজব উঠলেও শেখ সাহেবের ব্যক্তিত্ব ও প্রভাব তখন এতই বিশাল ছিল যে তার অনুগত সেনাবাহিনীর দিক থেকে কোনো রকম আক্রমণ আশঙ্কা তিনি আঁচ করেননি। ওই সময় ফারুক, রশিদ অথবা অন্য কজন জুনিয়র অফিসার ছোটখাটো কিছু একটা করতে পারে এমন অস্পষ্ট আভাস ডিজিএফআই এর কাছে থাকলেও তারা যথোপযুক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়। তারা বরং সবাই মেজর জলিলের জাসদের দিকে সরাসরি চোরাগুপ্তা আক্রমণের আশঙ্কা নিয়ে ব্যস্ত থাকে। কয়েকটি স্থানে সর্বহারা এবং জাসদ আর্মস গ্রুপের সাথে পুলিশের গুলি বিনিময় হয়। খুব সম্ভব মাসটি ছিল ৭৫-এর জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাস। ওই সময় আমি কর্নেল এম এ হামিদ একবার শেখ সাহেবের সাথে সাক্ষাৎ করতে যাই। ঘটনাটি ছিল নেহাতি আকস্মিক। একটু খোলাসা করেই বলে নেওয়া যাক। সেনানিবাস টেনিস কোর্টে একদিন খেলা শেষে খুরশিদ আমাকে কানে কানে বলল, হামিদ ভাই, আপনার উপর বঙ্গবন্ধু দারুণ ক্ষেপে আছেন। আপনি শীঘ্রই তার সাথে দেখা করে আপনার পজিশন ঠিক করুন। আমি আকাশ থেকে পড়লাম, কাহা রাজা ভোজ, কাহা গঙ্গারাম তেলি। খুরশিদ বলল, মনে হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বুলডোজার লাগিয়ে কচুক্ষেত মার্কেট আপনার নির্দেশে উচ্ছেদ করা হয়। স্থানীয় এমপি এবং ডিজিএফআই রৌফ আপনার বিরুদ্ধে এ নিয়ে বঙ্গবন্ধুর কান ভারী করেছে। একবার মনে পড়ল, হ্যাঁ, কচুক্ষেত বড় মার্কেটটি ক্যান্টনমেন্টের ভেতর থেকে উচ্ছেদ করে আমি বর্তমান জায়গায় স্থাপন করেছিলাম। এতে স্থানীয় লোকজন আমার উপর নাখোশ ছিল। তারা বলেছিল নতুন জায়গায় মার্কেট নাকি চলবে না। আমি খুরশিদকে বললাম, আমি কিভাবে প্রোটোকল ভেঙে একজন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারি? খুরশিদ বলল, দেখুন, এত কিছু বলবেন না। আজই আপনি খেলা শেষে রাত 10টার দিকে সোজা তার বাসায় চলে যান। বললাম, তিনি আমার সাথে দেখা করবেন কি? খুরশিদ বললেন, অবশ্যই। আমি বললাম, তিনি আমাকে চিনবেন? খুরশিদ বললেন, অবশ্যই। শুনতে শুনতে আপনার নাম মুখস্থ হয়ে গেছে ওনার। আপনি আজই যান। বাসায় ফিরে গোসল করে এশার নামাজ পড়ে আমি যাত্রার জন্য সত্যি সত্যি তৈরি হয়ে গেলাম। 10টা বাজতে তখনও 15 মিনিট বাকি। আমি আমার প্রাইভেট কার নিয়ে সরাসরি 32 নং রোডের উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ির গেটে পৌঁছে গাড়ি থেকে নেমে তার বাসায় প্রবেশ করতে আমার একটু কষ্ট হল না। একটি মাত্র পুলিশ সেখানে নম্রকণ্ঠে জিজ্ঞাসা করল, ভাই, আপনি কে? আমি বললাম, আমি কর্নেল হামিদ, শেখ সাহেবের সাথে দেখা করতে এসেছি। বিনীত কণ্ঠে সে বলল, স্যার, এই কিছুক্ষণ আগে তিনি উপরে শুতে গেছেন। সবাই চলে গেছে, এখন তো তাকে ডাকা যাবে না। আমি বললাম, তুমি শুধু উপরে আমার নামটা বলে খবর পাঠাও। তিনি দেখা না করলে আমি চলে যাব। আমার দৃঢ়তা দেখে সে খবর পাঠাতে উপরে চলে গেল। আমি একা ড্রয়িং রুমে বসে অপেক্ষা করতে লাগলাম। এই সময় তিনি দেখা করবেন না বলেই নিশ্চিত ধরে নিয়েছিলাম আমি। কিন্তু আমাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে দেখি রাষ্ট্রপতি একেবারে আমার সামনে দাঁড়িয়ে। আমি বেশ ঘাবড়ে গেলাম। তাকে এত কাছ থেকে সরাসরি এই প্রথম আমার দেখা। তিনি উষ্ণ করমর্দন করলেন। সোফা আমাকে বসতে বলে চা আনতে নির্দেশ দিলেন। অত্যন্ত আন্তরিকতা ও বন্ধুসুলভ মনোভাব নিয়ে তিনি কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, আপনার নাম তো অনেক শুনেছি, এতদিন আসেননি কেন? এখানে কোনো সমস্যা হয়েছে নাকি? বললাম, স্যার, কোনো সমস্যা নিয়ে আসেনি। স্রেফ প্রথমবার আপনার সাথে সৌজন্য সাক্ষাতে এসেছি, আর কিছুই না স্যার। আমার সরল জবাব শুনে তিনি ক্লান্ত দেহটি চেয়ারে এলিয়ে দিলেন। উচ্চকণ্ঠে আবার হাঁক দিয়ে চা আনতে বললেন। এইবার তিনি কথা বলতে শুরু করলেন। অনেক কথা যেন বুকে আটকা পড়েছিল কতদিন ধরে। বললেন, কর্নেল সাহেব, কি বলবো আপনার আর্মির কথা। অফিসাররা শুধু আসে একে অন্যের বিরুদ্ধে কমপ্লেইন করতে। অমুক এই করেছে, সেই করেছে, আমার প্রমোশন, আমার পোস্টিং। বলুন তো কি হবে এইসব আর্মি দিয়ে? অফিসাররা এইভাবে কামড়াকামড়ি করলে, ডিসিপ্লিন না রাখলে এই আর্মি দিয়ে আমি কি করব? আমি এদের ঠেলাঠেলি সামলাবো না দেশ চালাবো?
এইসব বলতে বলতে তিনি আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি শিশুর মতো বলেই চললেন, বাঙালিদের স্বাধীনতার জন্য আমি কি না করলাম। আইয়ুব খাঁ, ইয়াহিয়া খাঁর সাথে জীবনভর লড়াই করলাম। আমাকে কতবার জেলে দিল। বাঙালি সেনা পল্টনের জন্য লড়লাম। স্বাধীনতার যুদ্ধে আপনার লন্ডনী সিলেটিরা আমাকে কত সাহায্য করল। আগরতলা কেইসে আমার জন্য তারা উকিল পাঠালো। আজ দেশ স্বাধীন হয়েছে, সবাই খাই খাই শুরু করেছে। কোথা থেকে আমি দেব এই কথা কেউ ভাবতেই চায় না। তিনি বলেই চললেন। এইভাবে ৪৫ মিনিট কেটে গেল। এত তার কথা, এত ব্যথা নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, আমি তো ভেবে অবাক। রাত গভীর হয়ে যাচ্ছে দেখে একসময় আমি তার কথার ফাঁকে ছেদ দিয়ে বললাম, স্যার মাফ করবেন, আপনি ক্লান্ত। অসময়ে এসে আপনার বিশ্রাম ভঙ্গ করেছি আমি যাই। তিনি চমকে উঠলেন। অনেকক্ষণ কেটে যাওয়াও তিনিও খেয়াল করেননি। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। আমাকে গভীরভাবে আলিঙ্গন করে বিদায় দিলেন। তিনি বললেন, আপনি যখন চাইবেন সোজা চলে আসবেন। বিদায় নেওয়ার প্রাক্কালে তাকে শুধু একটা কথা বললাম, স্যার আপনার বাসার সিকিউরিটি বলতে কিছুই নেই, মাত্র একজন পুলিশ। আমি সরাসরি ঢুকে গেলাম। বদ মতলবেও কেউ তো ঢুকতে পারত স্যার। আমার কথা শুনে তার বিরাট হাসি পেল। উচ্চস্বরে হেসে আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, দেখুন আমি হলাম পাবলিক লিডার, জনগণের মধ্যেই আমাকে থাকতে হয়। মারতে হলে আমাকে তারা রাস্তাঘাটেও মারতে পারে, তবে কোনো বাঙালি আমাকে মারতে পারে না। তার প্রবল আত্মবিশ্বাস। সালাম দিয়ে আমি বিদায় নিলাম। তার সাথে আমার আর কোনো দিনও দেখা হয়নি। ক্যান্টনমেন্টে ফিরে এসে আমি সঙ্গে সঙ্গে কর্নেল খুরশিদকে ফোন করে সব কথা বললাম। শুনে সে তো অবাক। বলেন কি, এতটা তিনি কোনো মন্ত্রীকেও সময় দেন না? আমি বলেছিলাম না তিনি চাচ্ছিলেন আপনি তার সাথে দেখা করুন। আমি আজও ভেবে পাই না প্রথম সাক্ষাতেই তিনি আমার সাথে এত কথা বলতে গেলেন কেন। বিশালদেহী শেখ সাহেবকে তখন কেন জানি আমার বড় অসহায় মনে হচ্ছিল। চারিদিকে সমস্যা তাকে ঘিরে ধরেছিল, চারিপাশে চাটুকারের দল। তিনি পথ খুঁজে পাচ্ছিলেন না। তার পাশে হাল ধরার মতো নিঃস্বার্থ একটি লোকও বুঝি খুঁজে পাচ্ছিলেন না তিনি। সেনাবাহিনীর অফিসারদের উচ্চাকাঙ্ক্ষা, প্রমোশন ইত্যাদি নিয়ে অতিরিক্ত মাতামাতি তাকে খুবই পীড়া দিচ্ছিল। এতে বাংলাদেশ সেনাবাহিনী সম্বন্ধে তার মনে বিরূপ ধারণা দানা বেঁধে উঠেছিল, তা আমি আজ স্পষ্ট বুঝতে পারি। বোধ করি এই জন্যই রক্ষী বাহিনী শক্তিশালী করার দিকে তিনি মনোযোগ দেন। ১৯৭৫ সাল থেকে শেখ সাহেবের জন্য খুব দুর্যোগপূর্ণ বছর শুরু হল। আইন শৃঙ্খলার দারুণ অবনতি ঘটে বছর। চোরাচালান ও বর্ডার সিল করতে সেনাবাহিনী এবছর নিয়োগ করা হয়। তরুণ অফিসারেরা এই সময় ক্ষমতাসীন পার্টির বেশ কিছু প্রভাবশালী নেতার সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়। পার্টি নেতারা সেনাবাহিনীর আচরণের বিরুদ্ধে শেখ সাহেবের কাছে ক্রমাগত অভিযোগ তুলতে থাকে। তার দলীয় রাজনৈতিক নেতারা শুরু থেকেই সেনাবাহিনীর বিরুদ্ধে ছিলেন। তাদের বিরোধিতা সত্ত্বেও শেখ সাহেব চোরাচালান, অস্ত্র উদ্ধার ও দুর্নীতি দমন করতে সেনাবাহিনীকেই মাঠে নামান। এসব অপারেশনে বেশ কিছু ক্ষমতাসীন এমপি বিব্রতকর অবস্থার সম্মুখীন হয়। টাঙ্গাইলে কাদেরিয়া বাহিনীর কাছ থেকে অস্ত্র উদ্ধার করতে ৪৬ ব্রিগেড নিয়ে অভিযান চালান কর্নেল সাফায়েত জামিল। কিন্তু শেষ পর্যন্ত দলীয় চাপের মুখে তিনি সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহার করতে বাধ্য হন। বৃদ্ধি পায় তিক্ততা, ক্ষুব্ধ, বিভ্রান্ত রাষ্ট্রপতি। এই সময়ে তরুণ মুক্তিযোদ্ধা অফিসারদের কিছু অংশ দারুণ ক্ষেপে ওঠে। তারা ভেতরে ভেতরে দল পাকাতে থাকে। ঊর্ধ্বতন অফিসারদের মধ্যে এমনিতেই রেষারেষি চলছিল। মুক্তিযোদ্ধা অফিসাররা বিভিন্ন গ্রুপে বিভক্ত ছিল। শফিউল্লাহ এস ফোর্স, জিয়াউর রহমানের জেড ফোর্স এবং খালেদ মোশাররফের কে ফোর্স। জিয়াউর রহমানের সাথে শফিউল্লাহ ও খালেদ মোশাররফের বনিবনা ছিল না। তবে শফিউল্লাহ ও খালেদের গ্রুপ ভারী হওয়াতে ওই সময় জিয়াউর রহমানকে কিছুটা কোণঠাসা অবস্থায় থাকতে হয়। যেসব তরুণ অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, তাদের প্রতি জিয়ার এক ধরনের সহানুভূতি ছিল। জিয়ার স্টাফ অফিসার ছিল মেজর নূর। তার কামরাতেই প্রায় এসব অফিসারদের আনাগোনা চলত।
সেনাবাহিনীতে দুটি বড় গ্রুপ ছিল, মুক্তিবাহিনী গ্রুপ এবং পাকিস্তান থেকে প্রত্যাগত অফিসার ও সৈনিকবৃন্দের গ্রুপ। শেষোক্ত গ্রুপ বড় হলেও মুক্তিবাহিনী অফিসারদের ক্ষমতা ও দাপট ছিল অপ্রতিহত। ক্ষুদ্র হলেও প্রকৃতপক্ষে সেনাবাহিনীর পরিবেশ ও মেজাজ নিয়ন্ত্রণ করছিল মুক্তিবাহিনী অফিসাররাই। পাকিস্তান প্রত্যাগত অফিসার ও সৈনিকরা তখন চুপচাপে দিন কাটাচ্ছিল, যদিও মুক্তিযোদ্ধা গ্রুপের সাথে সিনিয়রিটি ও প্রমোশন ইত্যাদি অসামঞ্জস্যতা নিয়ে তারা তখন অসন্তুষ্ট। শেখ সাহেব মুক্তিযোদ্ধা অফিসারদের অধিক স্নেহ করতেন, বেশি সুবিধা দিতেন। এসব নিয়ে তারা নাখোশ ছিলেন। বিশেষ করে তাদের 2 বছর সিনিয়রিটি দেয়ায় প্রত্যাগতরা মনে মনে অপমান বোধ করেন। আমি ছিলাম তখন মিলিটারি সেক্রেটারি। এভাবে ঢালাও সিনিয়রিটি প্রদানের সম্ভাব্য বিরূপ প্রতিক্রিয়ার কথা জেনারেল শফিউল্লাহ, জিয়া, খালেদ মোশাররফ, মঞ্জুর সবাইকে স্পষ্ট করে বলেছিলাম, কিন্তু তাদের কেউই আমার সাথে একমত হননি। শেখ সাহেবও রাজি ছিলেন না, ওসমানীও না, কিন্তু প্রবল চাপে তারা রাজি হন। ফলে তার অজ্ঞাতেই সেনাবাহিনীতে সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান ফেরত গ্রুপের সহানুভূতি তারা হারান। ইতিমধ্যে বিভিন্ন কারণে সেনাবাহিনীর মধ্যে ভারত বিরোধী মনোভাব প্রকট হয়ে ওঠে। মাত্র 4 বছর আগে ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় বাংলাদেশ স্বাধীন হলেও কি আশ্চর্য, প্রায় সব মুক্তিযোদ্ধা অফিসারই এরই মধ্যে ভারতকে নাক সিটকাতে শুরু করেছে। জেনারেল শফিউল্লাহ, জিয়াউর রহমান, খালেদ মোশাররফ এরা কেউই ভারতকে ভালো চোখে দেখতেন না। জেনারেল ওসমানী তো ইন্দিরা গান্ধীর নামই শুনতে পারতেন না। যুদ্ধের পর তাদের মাতবরি ও লুটপাট সবাইকে খেপিয়ে তোলে। তবুও সার্বিকভাবে বলা যায়, দেশে ওই সময় রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা অস্থির থাকলেও সেনাবাহিনীর দ্বারা বড় রকম একটা অভ্যুত্থান ঘটবে তেমন কোনো আলামতই ছিল না। এ কারণে সারা দেশবাসীর জন্য 15ই আগস্ট অভ্যুত্থান সঠিক অর্থে সেনাবাহিনীর কোনো অভ্যুত্থান ছিল না। কিছু জুনিয়র অফিসারের নেতৃত্বেই ওটা ছিল ঢাকায় অবস্থিত মাত্র 2টি ইউনিটের একটি ঐতিহাসিক আকস্মিক ঝটিকা অভিযান মাত্র। ঢাকার বাইরের চট্টগ্রাম, যশোর, রংপুর, বগুড়া প্রভৃতি ক্যান্টনমেন্টের সকল ইউনিট ফরমেশনগুলো ছিল শান্ত ও নীরব। তারা কিছুই বুঝে উঠতে পারেনি। 74-75 সালে বিভিন্ন কারণে শেখ সাহেবের প্রতি জনগণের আস্থা কমতে থাকে। ভয়াবহ দুর্ভিক্ষে বহু লোকের প্রাণহানি ঘটে। এই সময় রিলিফের মাল দুস্থ মানুষের কাছে পৌঁছতে পারে না। চলে গম চুরি, চাল চুরি, কম্বল চুরি। জাসদ, সর্বহারা, কমিউনিস্ট প্রভৃতি দল গোপনে সহিংস আত্মপ্রকাশের গোপন প্রস্তুতি নিচ্ছিল। এসব কথা শেখ সাহেবের একেবারেই অজানা ছিল না। তার প্রাণনাশের হুমকিও যায় বেড়ে, কিন্তু এ নিয়ে খুব বেশি একটা উদ্বিগ্ন তিনি ছিলেন বলে মনে হয় না। আজীবন রাজনৈতিক স্রোতের বিপরীতে সংগ্রাম করে তিনি এসব হুমকিকে বিশেষ আমলও দেননি। রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতা বিশৃঙ্খলা বেড়ে চলল। ধূমায়িত অসন্তোষ দমনে বেসামাল শেখ সাহেব অকস্মাৎ সব দল ভেঙে দেশে একদলীয় শাসন পদ্ধতির প্রবর্তন করে বাকশাল সৃষ্টি করেন। যে ব্যক্তি সারা জীবন বহুমুখী গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেন, তিনি নিজে এখন বহুমুখী গণতন্ত্রের কণ্ঠরোধ করে এক শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি করলেন। একই সাথে সংবাদপত্রের উপর নেমে এলো খড়গ। উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন, আতঙ্কিত জনগণ। তিনি যত দ্রুত বাকশাল প্রবর্তন করে রাষ্ট্রের পূর্ণ কর্তৃত্বভার কঠোর হস্তে গ্রহণ করার পরিকল্পনা করেছিলেন, তার বিরুদ্ধবাদীরাও ততোধিক দ্রুততার সঙ্গে শেষ কামড় দিতে প্রস্তুত হতে থাকে। শেখ সাহেব এই সময়ে বাকশাল ছাড়া আর কিছু শুনতে রাজি ছিলেন না। ওইদিকে ক্যান্টনমেন্টে সেনা ব্যারাকেও বাকশাল গঠনের বিরূপ প্রতিক্রিয়া পড়ে। অন্তত একদল অফিসার ও সৈনিকের এই পদ্ধতি পছন্দ হয়নি। তবে অসন্তোষ থাকলেও এ নিয়ে কেউ প্রকাশ্যে বিরোধিতার মধ্যেও যায়নি। আর্মি, নেভি, এয়ারফোর্স প্রধানদের বাকশাল কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ডেপুটি চিফ জিয়াউর রহমানকেও সদস্য করা হয়। বলা বাহুল্য, নতুন ব্যবস্থা রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন অস্থিরতা সৃষ্টি করল।
ক্যান্টনমেন্টে গুজব ছড়িয়ে পড়ল শেখ সাহেব সেনাবাহিনীকে বিলুপ্ত করে ভারতীয় সহযোগিতায় রক্ষী বাহিনী গড়ে তুলেছেন। আধুনিক অস্ত্রশস্ত্রে রক্ষী বাহিনীকে সাজিয়ে দিচ্ছেন তিনি। রক্ষী বাহিনীর জন্য নতুন নতুন ব্যারাক, নতুন গাড়ি, নতুন ইউনিফর্ম সেনাবাহিনীর সন্দেহ আরও বাড়িয়ে তোলে। এসব অসন্তোষজনক অবস্থা থাকলেও সেনাবাহিনীর ঊর্ধ্বতন সকল অফিসারই শেখ সাহেবের অনুগত ছিলেন। শফিউল্লাহ, খালেদ মোশাররফ তো শেখ সাহেবের কাছের লোক ছিলেন। একমাত্র জিয়াউর রহমানের বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন থাকলেও ডেপুটি চিফ হিসাবে তার ক্ষমতা ছিল অত্যন্ত সীমিত এবং তখনকার সময় প্রায় ক্ষমতাহীন ও একঘরে হয়ে পড়েছিলেন তিনি। এছাড়া তার ওপর টিকটিকিদের ছিল কড়া নজর। তবে একথা সত্য, মুক্তিযোদ্ধা জুনিয়র অফিসারদের মধ্যে বেশ কিছু তরুণ বিক্ষুব্ধ অফিসার প্রকাশ্যে আওয়ামী লীগ সরকারের সমালোচনায় মুখর ছিল। অনেকেই গোপনে গোপনে একটা কিছু করার পথ খুঁজছিল। তবে এসব অভ্যুত্থান ঘটার মতো বড় কোনো বিপদ হিসেবে ধার্তব্যের মধ্যে তখন আনা হয়নি। শেষ পর্যন্ত ঢাকা ক্যান্টনমেন্টের উত্তর ও দক্ষিণ প্রান্তেই বিদ্রোহের কালো মেঘ দানা বেঁধে উঠল। ঘটনার মূল নায়ক প্রথম বেঙ্গল ল্যান্সার রেজিমেন্টের মেজর সৈয়দ ফারুক রহমান এবং তার সহযোগী 2 ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের কমান্ডিং অফিসার মেজর খন্দকার আব্দুর রশিদ। ফারুকেরই নিকট আত্মীয় তিনি, ভাইরা ভাই। ঢাকা ক্যান্টনমেন্টের দুই প্রান্তে অবস্থিত 2 ইউনিট। মেজর ফারুকের বেঙ্গল ল্যান্সার ট্যাঙ্ক রেজিমেন্ট ছিল ক্যান্টনমেন্টের উত্তর প্রান্তে। ইউনিটের কমান্ডিং অফিসার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোমেন, একজন পাকিস্তান প্রত্যাগত অফিসার। ফারুক রহমান ছিলেন সেকেন্ড ইন কমান্ড। রেজিমেন্টটি তারই হাতে গড়া। স্বভাবতই রেজিমেন্টের সৈনিকবৃন্দ সবাই ছিল তার অনুগত। এছাড়া ফারুক ছিল মুক্তিযোদ্ধা একজন অফিসার, অত্যন্ত স্পিরিটেড, ড্যাশিং এবং প্রবল আবেগপ্রবণ। রেজিমেন্টের গৌরব ও পতাকা সমুন্নত রাখতে তিনি সদা সচেতন। ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত বেঙ্গল ল্যান্সার ট্যাঙ্ক রেজিমেন্টে 30টি ট্যাঙ্ক। শেখ মুজিবকে ভালোবাসার প্রতীক হিসেবে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের দেয়া T-54 ট্যাঙ্ক এগুলি, যাদের বিধ্বংসী ক্ষমতা ছিল ভয়াবহ। কিন্তু ফারুক যে ট্যাঙ্কগুলো নিয়ে রাস্তায় বেরিয়েছিল তার একটিতেও কামানের গোলা ছিল না। ট্যাঙ্কে ছিল শুধু মেশিন গান। প্রশ্ন জাগে, ফারুক কেন হঠাৎ শেখ সাহেবের প্রতি এত বীতশ্রদ্ধ হয়ে উঠল? আগেই বলেছি, ফারুক ছিল বড়ই আবেগপ্রবণ। দেশের দুর্নীতি, স্বজনপ্রীতি, দুর্ভিক্ষ, ক্ষমতাসীন দলের ক্ষমতার অপব্যবহার, খুন, হাইজ্যাকিং ইত্যাদি অবলোকন করে সে ভীষণভাবে বীতশ্রদ্ধ হয়ে পড়ে। দেশ ক্রমাগত ভারতের কুক্ষিগত হয়ে পড়ছে। শেখ মুজিব দেশকে ভারতের সেবাদাস বানিয়ে ফেলেছেন। ফারুকের ভেতরে এই ধারণা প্রবল মানসিক যন্ত্রণার উদ্রেক করে। পাকিস্তানের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে আমরা ভারতের শৃঙ্খল পড়তে রাজি নই, এই ছিল ফারুকের কথা। সর্বোপরি এত বড় ট্যাঙ্ক পাওয়ার নিয়ে ক্ষমতার কাছাকাছি বসে ফারুকের মতো উচ্চাকাঙ্ক্ষী মিলিটারি অফিসার শান্তশিষ্ট হয়ে বসে থাকবে তা কিছুতেই আশা করা যায় না। তবে অনেকের প্রশ্ন, ফারুকের মতো জুনিয়র অফিসারদের শক্তির উৎস ছিল কোথায়? জবাবটা সবার জানা নেই। তার সকল শক্তির উৎস ছিল ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। পারিবারিক সম্পর্কেও ফারুক ছিল খালেদের ভাগিনা। নেপথ্যে খালেদ মোশাররফই ফারুককে সব রকম নিরাপত্তা ও সহযোগিতা দিয়েছেন। ফারুক যে কিছু একটা করবে তা খালেদ জানতেন। তবে শেখ সাহেবকে হত্যা করার জন্য অবশ্যই তিনি ইন্ধন যোগাননি। ফারুক তার নিজস্ব ধ্যান ধারণা, প্ল্যান, প্রোগ্রাম ইত্যাদি নিয়েই চলেছিল। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের ছত্রছায়ায় ফারুক জুনিয়র হলেও ক্যান্টনমেন্টে তার ছিল শক্তিশালী বিচরণ। ফারুক কি মুক্তিযোদ্ধা ছিল? একসময় এই বিতর্ক দেখা দেয়। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ফারুক আবুধাবি থেকে পাকিস্তান বাহিনী পরিত্যাগ করে পালিয়ে ৭১-এর ২১শে নভেম্বর লন্ডন হয়ে নয়া দিল্লিতে উপস্থিত হয়। বিতর্ক অবসানের জন্য ২ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়। ব্রিগেডিয়ার মইনুল হোসেন ও আমি ছিলাম সেই সদস্য। আমরা ফারুকের এয়ার টিকেট ইত্যাদি চেক করে প্রায় ৮ ঘন্টার একটি ঘাটতি পাই। আমাদের রিপোর্ট পর্যালোচনা নিয়ে বৈঠক বসে।
জেনারেল শফিউল্লাহ, জিয়া, খালেদ মঞ্জুর, মইনুল হোসেন ও আমি উপস্থিত ছিলাম। মিটিংয়ে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ফারুকের পক্ষ সমর্থন করে অত্যন্ত জোরালো বক্তব্য রাখলে কয়েক ঘন্টার ঘাটতি থাকা সত্ত্বেও তাকে মুক্তিযোদ্ধা হিসেবে গ্রহণ করা হয়। তবে তাকে 2 বছর সিনিয়রিটি দেয়া হয়নি অন্যদের মতো। ফারুকের অপর প্রধান সহযোগী মেজর আব্দুর রশিদ ছিলেন ফিল্ড 2 আর্টিলারি রেজিমেন্টের কমান্ডিং অফিসার। ধীর স্থির নরম সুরে কথাবার্তার মানুষ তিনি। আমার অফিসের পাশে ছিল রশিদের ফিল্ড 2 রেজিমেন্ট। প্রায় দেখা হতো। বলা যায় মেজর ফারুকের সম্পূর্ণ বিপরীত চরিত্রের এক মানুষ। শান্ত ভদ্র এই অফিসারটি যে একটি অভ্যুত্থানের মতো ঘটনা ঘটাতে পারে তা কোনো সময়ই আমার মাথায় আসেনি। 75-এর মার্চ মাসে রশিদ ভারতে গ্যানারি স্টাফ কোর্স শেষে ঢাকা ফিরলে তাকে যশোরে আর্টিলারি স্কুলে পোস্টিং দেয়া হয়। পরে ফারুক আমাকে বলেন তিনি তার ভবিষ্যৎ মহাপরিকল্পনার কথা চিন্তা করে তার গুরু সিজিএস খালেদ মোশাররফকে ধরে রশিদের পোস্টিং ঢাকার ফিল্ড 2 আর্টিলারি রেজিমেন্টে বদলি করান। অন্যান্য যেসব আলোচিত অফিসার তারা ছিলেন উক্ত 2 ইউনিটের বাইরের। তাদের মধ্যে ছিলেন মেজর ডালিম, নূর, শাহরিয়ার, হুদা, পাশা ও রাশেদ প্রমুখ। এরা ছাড়া বাকি জুনিয়র অফিসাররা উভয় ইউনিটেরই ছিলেন। সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অফিসার, বিভিন্ন কারণে বহিষ্কৃত, অপসারিত অথবা ক্ষুব্ধ। অভ্যুত্থানের মূল নায়ক মেজর ফারুকুর রহমান ফারুক অত্যন্ত সতর্কতার সাথে তার গোপন পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছিলেন। অবাক হলেও সত্যি, তিনি তার পরিকল্পনার কথা 12ই আগস্টের আগ পর্যন্ত কাউকেই জানাননি অথবা কারো সাথে পাকাপাকি আলোচনাও করেননি। কারণ বাইরে ভেতরে যে অবস্থা ছিল তাতে কাউকে বিশ্বাস করার কোনো উপায় ছিল না। যদিও ওই সময়ে বেশ কিছু বিক্ষুব্ধ তরুণ অফিসার প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ খুঁজছিল। এদের মধ্যে কর্নেল আমিন, মেজর হাফিজ, গাফফার, নাসের, ডালিম, নূর প্রমুখেরাও ছিলেন। মেজর রশিদ অবশ্য এতে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেন ফারুকের মন্তব্য সঠিক নয়। তিনি নিজেই আলাদাভাবে বহু আগে থেকেই বিভিন্ন সমমনা আর্মি অফিসার এবং কিছু রাজনৈতিক ব্যক্তির সঙ্গে গোপন আলোচনা চালিয়ে আসছিলেন। 12ই আগস্ট 1975 সাল। দিনটি ছিল মেজর ফারুকের বিবাহবার্ষিকী। ঢাকা ক্যান্টনমেন্টের অফিসার মেসে বেশ বড় রকমের পার্টির আয়োজন করে মেজর ফারুক। অন্যদের মধ্যে আমি উপস্থিত ছিলাম। সবার অজ্ঞাতে ওই দিনই প্রথম ফারুক তার ভাইরা ভাই মেজর রশিদকে তার গোপন পরিকল্পনার কথা ব্যক্ত করে। রশিদ প্রথমে হকচকিয়ে যায়, পরে ফারুকের সাথে সে একাত্ম হয়। বলা যেতে পারে ফারুকের প্রস্তাব কিছুটা বাধ্য হয়েই তাকে গ্রহণ করতে হয়। ফারুকের ভাষ্য অনুযায়ী আমি যখন রশিদকে প্রস্তাবটা দেই তখন কিছুটা চমকে উঠলেও যখন তাকে বলি, দেখো রশিদ, আমি ঘটনা ঘটাতেই যাচ্ছি, মরি আর বাঁচি, তখন ধরা পড়লে আমি তোমার নাম বলবই, কারণ তোমার সাথে এ নিয়ে আমি এখন কথা বলছি। অতএব ভালো হয় যদি তুমিও যোগ দাও তোমার ইউনিট নিয়ে, তাহলে সাফল্য আরও নিশ্চিত হবে। পার্টি শেষে অনেকক্ষণ তাদের মধ্যে আলোচনা হয়। রশিদের কথা ছিল এই কাজে আরও কিছু ভালো অফিসার দরকার এবং তা গ্রহণ করতে হবে ফারুককে। ফারুক তাতে রাজি হয়। সরকার উৎখাত অপারেশন পরিকল্পনার পুরো দায়িত্বভার মেজর ফারুকের হাতে থাকে এবং রাজনৈতিক দিক মেজর রশিদের উপর ছেড়ে দেয়া হয়। এটা অবশ্য মেজর ফারুকের ভাষ্য। কিন্তু রশিদ বলেন এসব বাজে কথা। আসলে 12ই আগস্ট তারিখে আমরা দুজন মিলে আলোচনা করে 15 তারিখ চূড়ান্ত আঘাত হানার দিনক্ষণটি ঠিক করি বটে, কিন্তু আমি এই ব্যাপারে বেশ আগে থেকেই বিভিন্ন জনের সাথে সতর্ক কথাবার্তা চালিয়ে যাচ্ছিলাম। আমার মাধ্যমেই ডালিম, নূর, হুদা, রাশেদ, পাশা, শাহরিয়ার এদেরকে দলে আনা সম্ভব হয়। ডালিম, নূর তখন আর্মি থেকে বরখাস্তকৃত, শাহরিয়ারও অবসরপ্রাপ্ত। মেজর বজরুল হুদা মিলিটারি ইন্টেলিজেন্সের অফিসার ছিলেন। মেজর পাশা এবং মেজর রাশেদ চৌধুরীকেও বাধ্যতামূলক অবসর দেয়া হয়। বলা বাহুল্য এরা সবাই ব্যক্তিগত কারণে শেখ সাহেবের উপর ছিল তীব্রভাবে বীতশ্রদ্ধ। সিনিয়র অফিসার বেশ কয়েকজনের সাথেও কথা হয়।
তারা দোদুল্যমান থাকলেও মৌন সমর্থন দেন। সবারই ছিল একটি সমস্যা, বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে। মেজর রশিদের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ ছিল একজন রাজনৈতিক নেতাকে অনুসন্ধান করা। এই কাজটি রশিদ অত্যন্ত নিপুণতার সাথে সম্পন্ন করে। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা খন্দকার মুস্তাক আহমেদ ছিলেন রশিদের পাশের গ্রামের লোক। রশিদ তার কাছে গিয়ে বিভিন্নভাবে কথাটা উত্থাপন করে। তাদের প্রথম সাক্ষাৎ হয় ২রা আগস্ট। রশিদ আমার কাছে একগাল হেসে স্বীকার করেন, মোস্তাক সাহেব খুব চালাক লোক। তিনি তার কথার ইশারা ভালো করেই বুঝতে পেরেছিলেন। মোস্তাক আহমেদ শেখ সাহেবের সর্বশেষ কার্যকলাপে মোটেও সন্তুষ্ট ছিলেন না। মুক্তির উপায় তিনি খুঁজছিলেন। অতএব রশিদ তার সাথে কথাবার্তা বলে সহজেই বুঝতে পারে প্রয়োজনীয় মুহূর্তে এই বুড়োকে ব্যবহার করা যাবে। অবশ্য রশিদ শুধু মোস্তাক নয়, অগাস্টের আগে থেকে আরও কজন আওয়ামী লীগ নেতার সাথে এ নিয়ে কৌশলে আলাপ করে। তাদের অনেকেই শেখ সাহেবের সর্বশেষ রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে সন্তুষ্ট ছিলেন না। জনাব তাজউদ্দিন ছিলেন তাদের অন্যতম। অভ্যুত্থানের প্ল্যান। 15ই আগস্ট দ্রুত ঘনিয়ে আসে। ফারুক রশিদের অপারেশনের প্ল্যান মোটেই বিস্তারিত কিছু ছিল না, অনেকটা ফ্রিল্যান্সার কার্যক্রমের মতো। আক্রমণ প্ল্যান শুধু ফারুকই জানত। রশিদের সাথে মাঝে মাঝে শুধু তার আলাপ হতো। 14-15 তারিখের মধ্যরাতে ফারুক প্রথমবার অফিসারদের কর্তব্যস্থল, টার্গেট ইত্যাদি দেখিয়ে দেন। এর আগে নয়। অফিসারদের নিয়ে এটাই ছিল ফারুকের প্রথম এবং শেষ অপারেশনাল বৈঠকের ব্রিফিং। এর আগে কখনো তাদের মধ্যে প্ল্যান প্রোগ্রাম নিয়ে কোনোই আলোচনা হয়নি, কোনো রিহার্সেলও হয়নি। এমন ধরনের আক্রমণ প্ল্যানকে তড়িঘড়ি প্যানিক প্ল্যান বলা যেতে পারে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত তাদের আক্রমণ প্ল্যান গোপন থাকায় কেউ সেটা জানতে পারেনি। এটাই ছিল তাদের সাফল্যের অন্যতম একটি প্রধান কারণ। 14ই আগস্ট মধ্যরাতে ব্রিফিংয়ের কিছুক্ষণ পরই সৈন্য সামন্ত নিয়ে সরাসরি যুদ্ধযাত্রা করা হয়। এ ধরনের অপারেশন যে কিভাবে সফল হল তার রীতিমতো বিস্ময়কর ব্যাপার আজও। মূল টার্গেট ছিল 32 নম্বর রোডে শেখ সাহেবের 677 নং বাসা। আসলে টার্গেটে আঘাত হানাটাই বড় কথা নয়। এ ধরনের সরকার উৎখাত অভ্যুত্থানে আক্রমণ পরবর্তী ধকল সামলানোটাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তা না হলে অভ্যুত্থান ব্যর্থ হয়। ফারুক রশিদ তাদের অপারেশনে অন্তত একটি ইনফ্যান্ট্রি বেঙ্গল রেজিমেন্ট ইউনিট সাথে নেওয়ার জন্য খুবই আগ্রহী ছিল। কিন্তু ঢাকায় অবস্থিত বেঙ্গল রেজিমেন্টের ইউনিটগুলোর অফিসারদের ওপর পূর্ণ বিশ্বাস স্থাপন তারা করতে পারছিলেন না। এছাড়া গোপন প্ল্যান ফাঁস হয়ে যাওয়ার ভয়ও ছিল। শেষ মুহূর্তে দূরে জয়দেবপুরে অবস্থিত 16 বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক মেজর শাহজাহান কথা দেয় 14-15 আগস্ট মধ্যরাতে মূল দলের সাথে সে মিলিত হবে। কিন্তু শেষ পর্যন্ত শাহজাহান কথা রাখতে পারেননি। ফারুক অবশ্য তাদের জন্য অপেক্ষা করার দরকারও মনে করেননি। ইঞ্জিনিয়ার্স এবং 38 লাইট অ্যাটাক ইউনিটের সাথেও যোগাযোগ করা হয়েছিল বলে তারা জানিয়েছেন। তারাও আসেনি। অপারেশন পরবর্তী কার্যক্রমের যাবতীয় প্ল্যান ছিল মেজর রশিদের। রশিদ ছিল ধীর, স্থির ও নিখুঁত। রেডিও দখল, নতুন রাষ্ট্রপ্রধানকে ধরে আনা, সশস্ত্র বাহিনী প্রধানদের একত্রীকরণ, এ সবই সম্ভব হয়েছিল মেজর রশিদের পরিকল্পনায়। মেজর ফারুক টার্গেট দখল ও বিধ্বস্ত করে খালাস। কিন্তু পরবর্তী দুরূহ কাজটি যে ব্যক্তি অত্যন্ত নিপুণভাবে সামাল দেয় সে হল মেজর রশিদ। বলাই বাহুল্য, যদি প্রথম পর্ব সাফল্যজনকভাবে সম্পন্ন না হতো, অর্থাৎ শেখ সাহেব যদি মারা না যেতেন, তাহলে এ অভ্যুত্থান নির্ঘাত ব্যর্থ হতো, এতে কোনই সন্দেহ নেই। ফারুক রশিদের অভ্যুত্থান প্ল্যান যেভাবে হালকাভাবে প্রণয়ন করা হয়, তাতে বাস্তবায়নের পথে কোথাও সামান্যতম বাধা পেলে তা ব্যর্থতায় পর্যবসিত হতো। এ ধরনের অভ্যুত্থান পরিকল্পনায় ফারুক রশিদ মারাত্মক ঝুঁকি নিয়েছিলেন। মাত্র 2টি ইউনিট নিয়ে তাদের সার্বিক সাফল্যের আশা মোটেই 5% বেশি ছিল না বলে আজ মিলিটারি বিশেষজ্ঞরা বলেন। ফারুক রশিদের লক্ষ্য এক থাকলেও চিন্তাধারার কিছু ফারাক ছিল। মূল হোতা মেজর ফারুকের মতে তার প্ল্যান ছিল শেখ সাহেবকে বন্দী করে ক্যান্টনমেন্টে এনে তার বস ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের সামনে হাজির করা
এবং বিচারের ব্যবস্থা করা, অথবা প্রেসিডেন্ট সুকর্ণের মতো বন্দী করে রাখা। মেজর রশিদ বলেছে তাকে ধরে এনে রেসকোর্স ময়দানে সংক্ষিপ্ত বিচার মহড়ার মাধ্যমে প্রাণদণ্ড করে সাথে সাথেই তা ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে কার্যকরী করা হতো। তিনি আত্মসমর্পণ করলে হয়তো পরিবারের সবাই প্রাণ রক্ষা পেত। এই যা তফাৎ। এই ধরনের প্ল্যান প্রোগ্রাম যে কত বড় ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ ছিল তা বলার আর অপেক্ষা রাখে না। ঘটনা প্রবাহ যেভাবে গড়িয়ে যায় তাতে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, শেখ মনি ও জনাব সেরনিয়াবাদের বাসভবনে আক্রমণ ও হত্যা করা ছাড়া আর অন্য কোনো বিকল্প পন্থা ছিল বলে মনে হয় না। 15 আগস্ট ভোর 4টায় ক্যান্টনমেন্টের উত্তর প্রান্ত থেকে অপারেশন শুরু হওয়ার পর বিভিন্ন গ্রুপের অফিসাররা নিজেরাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এবং কোনো নির্দেশের অপেক্ষা না করে তাৎক্ষণিকভাবে উদ্ভূত পরিস্থিতির মোকাবেলা করেছে তারা নিজেরাই। যেমন রেডিওতে মুজিব হত্যার তাৎক্ষণিক ঘোষণা তাদের মূল প্রোগ্রামে না থাকলেও মেজর ডালিম তার নিজ উদ্যোগে সকালবেলা রেডিও থেকে ঘোষণা দেয়, যার মনস্তাত্ত্বিক প্রভাব ছিল তাৎক্ষণিক এবং দেশব্যাপী ব্যাপক। 12 আগস্ট মেজর ফারুক ও রশিদের মধ্যে অভ্যুত্থান নিয়ে চূড়ান্ত আলোচনার পর ঘটনা অতি দ্রুত গড়িয়ে চলে। 14-15 আগস্ট তারিখটি ছিল নৈমিত্তিক নৈশকালীন ট্রেনিং। ফারুক ওই রাতেই আঘাত হানার পরিকল্পনা করে, তা না হলে পরবর্তী ট্রেনিং রাত পেতে অনেক দেরি হয়ে যাবে। বলা বাহুল্য, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত নৈশকালীন ট্রেনিংয়ের জন্য নির্ধারিত ছিল। এছাড়া ওই সময় ল্যান্সার ইউনিট কমান্ডার কর্নেল মোমেন কয়েকদিনের ছুটিতে ছিলেন। সুতরাং ফারুক ছিলেন বন্ধনহীন পাখি। সে রশিদকে মেসেজ পাঠায়, তুমি প্রস্তুত? রশিদ বলে, হ্যাঁ আমি প্রস্তুত। ফারুক বলে, আজ রাত 10টায় তোমার সাথে দেখা হবে। রশিদ ও প্রান্ত থেকে বলে, ওকে। 14 আগস্ট ঢাকা ক্যান্টনমেন্ট। দিনটি খুব ভালো ছিল না। শহরের বিভিন্ন স্থানে ছিল খামাখা উত্তেজনা। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করার কথা 15 আগস্ট। এ নিয়ে ভার্সিটি ক্যাম্পাসের বিপুল প্রস্তুতি। বিরোধীরাও বসে নেই। কয়েকটা শক্তিশালী বোমা ফাটায় তারা ক্যাম্পাসে। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা উদ্বিগ্ন। নিশ্চয়ই এটি জাসদের কাণ্ড। এদের দৌরাত্রে টিকটিকিদের তখন ঘুম নেই। তখন বেশ বোমাবাজি চলেছে এখানে সেখানে। 14 আগস্ট রাতে সিভিল মিলিটারি সব টিকটিকি সংস্থার দৃষ্টি পড়েছিল ওইদিকে নোয়াখালীর কাছে একটি ভারতীয় সামরিক হেলিকপ্টার দেশে ফেরার পথে পাখির সাথে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়ে গেল। মারা গেল ভারতীয় পাইলট ও কজন বিমান আরোহী। এ নিয়ে ক্যান্টনমেন্টে কিছু ব্যস্ততা। ঘটনাটি কোনো স্যাবোটাজ নয় তো, নাকি নেহাতি দুর্ঘটনা? তবু ঘটনা ঘটল দিন বেছে একেবারে 14 আগস্ট। 14-15 আগস্ট সেই রাতে শেখ সাহেব, বড় ছেলে কামাল প্রমুখেরা এবং বিভিন্ন স্বেচ্ছা বাহিনী সংস্থার লোকজন ভার্সিটি নিরাপত্তা নিয়েছিল মহাব্যস্ত। ঢাকা ক্যান্টনমেন্টে অবশ্য ওই দিন অর্থাৎ 14 আগস্ট স্বাভাবিক অবস্থা বিরাজ করছিল। কোথাও কোনো অস্বাভাবিক নড়াচড়া নজরে পড়েনি। সবগুলো ইউনিটে, হেডকোয়ার্টারে, অফিসে স্বাভাবিক সব কাজকর্ম চলেছে। বিকেলে আর্মিরা টেনিস কোর্টে নিত্যকার মতো সিনিয়র অফিসারদের সাথে টেনিস খেলায় জমে উঠেছিলেন। জেনারেল শফিউল্লাহ, জিয়া, মামুন, কর্নেল খুরশিদ ও আমি সেখানে নিয়মিত টেনিস খেলতাম। 14 আগস্টের বিকেলেও তার কোনো ব্যতিক্রম ছিল না। আমাদের টেনিস জমে উঠেছিল। তবে শফিউল্লাহ বোধহয় ওই দিন আসেননি। আমার মনে হয় মেজর ডালিম ও নূরকেও সেদিন টেনিস কোর্টের চারপাশে পায়চারি করতে দেখেছিলাম। প্রকৃতপক্ষে অগাস্টের কিছুদিন আগে হঠাৎ করে ডালিম ও নূর মাঝে মাঝে টেনিস কোর্টে আসতে শুরু করে। জেনারেল শফিউল্লাহ একদিন আমাকে খেলার সময় জিজ্ঞাসা করলেন, এইসব জুনিয়র অফিসাররা কেন এখানে খেলতে আসছে? এ দুজনকে আসতে মানা করে দাও। আমি খেলার পর নূরকে ডেকে জিজ্ঞাসা করলাম, কার অনুমতি নিয়ে তোমরা এখানে খেলতে এসেছ? সে জানালো তারা জেনারেল জিয়ার অনুমতি নিয়েছে। আমি কথাটা শফিউল্লাহকে জানালে সে রাগে গড়গড় করতে লাগলো। এভাবেই 14 আগস্ট সূর্য অস্ত গেল। আমরা টেনিস কোর্ট থেকে যথারীতি বিদায় নিলাম। ক্যান্টনমেন্টের সর্বত্রই স্বাভাবিক অবস্থা। ঘুমন্ত সেনানিবাসে নেমে এলো
রাতের অন্ধকার। 14 আগস্ট এবং 15 আগস্ট কালরাত্রি। ঘর ঘর শব্দ। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে সক্রিয় হয়ে উঠল 2 ফিল্ড রেজিমেন্টের কামানবাহী শকট যানগুলো। ক্যান্টনমেন্টের দক্ষিণ প্রান্তে অবস্থিত ইউনিট লাইন থেকে 105 মিলিমিটার কামানগুলো টেনে নিয়ে চলল ভারী ট্রাকগুলো নতুন এয়ারপোর্টের দিকে, অর্থাৎ বর্তমান জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। এয়ারপোর্টটি তখনও চালু হয়নি। সবাই মনে করল কর্তব্য পালন নিষ্ঠাবান 2 ইউনিট রাত্রিকালীন ট্রেনিংয়ে কর্তব্য পালনে এগিয়ে যাচ্ছে। রাত 10টা। ক্যান্টনমেন্টের উত্তর প্রান্ত। বেঙ্গল ল্যান্সারের T-54 ট্যাঙ্কগুলো রাজকীয় স্টাইলে একটি একটি করে গড়িয়ে গড়িয়ে ইউনিট লাইন থেকে বেরিয়ে পড়ল। তারা এয়ারপোর্টের কাছে মিলিত হল 2 ফিল্ড রেজিমেন্টের সাথে। এয়ারপোর্টের বিরান বিস্তীর্ণ মাঠে সমবেত বাংলাদেশ সেনাবাহিনীর 2টি শক্তিশালী যান্ত্রিক ইউনিট, 18টি কামান আর 28টি ট্যাঙ্কের সংযোগ ঘটেছে ক্যান্টনমেন্টের দক্ষিণ প্রান্তে। মহা দুর্যোগের ঘনঘটা ঘনিয়ে এলো। কালো ঘন অন্ধকারে ঢাকা পড়েছে এয়ারপোর্ট। কোথাও এক টুকরো আলো নেই। অন্ধকারে জমে উঠল উর্দিপরা নটরাজদের রক্তাক্ত নাটক। কমান্ডাররা দ্রুত পদে এদিক ওদিক ছুটছে। সৈনিকেরা ভালো করে বুঝে উঠতে পারছে না কি ঘটতে যাচ্ছে। রাত 11:30টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হল অভ্যুত্থানের অন্যান্য নায়ক, মেজর ডালিম, মেজর নূর, মেজর হুদা, মেজর শাহরিয়ার, মেজর পাশা, মেজর রাশেদ। এরা সবাই ছিল ওই 2 ইউনিটের বাইরের অফিসার। বিকেল থেকেই তারা পায়চারি করেছে ক্যান্টনমেন্টের আশেপাশে। তারা একে অন্যের সাথে সংযোগ রক্ষা করে চলেছিল। সবুজ সংকেত পাওয়া মাত্র ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপে বিভক্ত হয়ে অপারেশন এরিয়াতে সময় মতো তারা মিলিত হয়। রাত গড়িয়ে চলল। অন্ধকারে মহাব্যস্ত ফারুক এবং রশিদ। সৈনিকেরা সুশৃঙ্খলভাবে জড়ো হয়ে নির্দেশের অপেক্ষায়। আসল ব্যাপার তারা কিছুই জানে না। ফারুক রশিদ এখানে ওখানে ছুটাছুটি করে সৈনিকদের উৎসাহ দিচ্ছে। এবার হয় করব, নয়তো মরব। সাবাস গোলন্দাজ, সাবাস ট্যাঙ্কার, তোমরাই তো শ্রেষ্ঠ সৈনিক। এই দেশকে তোমরাই রক্ষা করতে পারবে। তোমরাই তো দেশের সূর্য সন্তান। দেশ আজ রসাতলে। বিকৃত হয়েছে দেশ ভারতের কাছে। উর্দি পরা সৈনিকেরা সব চক্রান্ত নকশাত করবেই। ফারুক রশিদ উভয় স্পিরিটেড অফিসার। সৈনিকরা হল রক্ত মাংসের রোবট। তারা চলে কমান্ডারদের নির্দেশে, কোনো যুক্তিতে নয়। কমান্ডারদের নির্দেশে তারা শুধু এগিয়ে যায়, অন্ধভাবে আগুনেও ঝাঁপ দেয়। এক্ষেত্রেও তাই হল। রাত 12:30। মেজর ফারুক রহমান সকল অফিসারদের এয়ারপোর্টের পাশে অবস্থিত হেডকোয়ার্টার স্কোয়াড্রন অফিসে সমবেত হতে নির্দেশ দিলেন। অভিযানের চূড়ান্ত ব্রিফিং। এই প্রথম শেখ সাহেবকে উৎখাত করার অভিযান পরিকল্পনা অংশগ্রহণকারী অফিসারদের সামনে প্রকাশ করা হল। কমান্ডার মেজর ফারুক টেবিলের উপর ছড়িয়ে দিলেন ঢাকার ম্যাপ। কালো ইউনিফর্ম পরা ফারুক রহমান, পিঠে ঝুলছে স্টেনগান। দৃঢ় চেহারা নিয়ে অভিজ্ঞ কমান্ডারের মতো তিনি তার অপারেশন অর্ডার শোনালেন অফিসারদের। ম্যাপে টার্গেট আগে থেকেই চিহ্নিত করা ছিল। প্রধান টার্গেট 32 নম্বর রোডে শেখ সাহেবের বাড়ি সরাসরি আক্রমণ করা হবে। আক্রমণের দায়িত্বে তারই ইউনিটের বিশ্বস্ত অফিসার মেজর মহিউদ্দিন। বাসাকে ঘিরে ধরা হবে 2টি বৃত্তে, একটি ইনার সার্কেল আর একটি আউটার সার্কেল। ইনার বৃত্তের গ্রুপ বাসার উপরে সরাসরি আক্রমণে অংশ নেবে। আউটার বৃত্তের গ্রুপ রক্ষী বাহিনী ও বাইরের যে কোনো আক্রমণ ঠেকাবে। আউটার বৃত্তের অফিসার থাকবেন মেজর নূর এবং মেজর হুদা। 27 নম্বর রোড, সোভানবাগ মসজিদ, লেক ব্রিজ এরিয়ার রোড ব্লক করা হবে। প্রধান টার্গেট শেখ সাহেবের বাসায় আক্রমণের সাথে সাথেই একই সময় আক্রমণ চালানো হবে ধানমন্ডিতে অবস্থিত শেখ ফজলুল হক মনি এবং শেখ সেরেনিয়াবাদের বাসায়। ফারুক মেজর ডালিমকে শেখ সাহেবের বাসায় আক্রমণে উপস্থিত থাকতে বললেন, কিন্তু ডালিম পূর্ব সম্পর্কের অজুহাতে সেই আক্রমণ গ্রুপে না থেকে স্বেচ্ছায় শেখ সেরেনিয়াবাদের বাসায় আক্রমণের দায়িত্বভার গ্রহণ করলেন। গ্রুপ কমান্ডার মেজর ডালিমকে একটি হেভি মেশিনগান সংযোজিত দ্রুত গতির জিপ দেয়া হল।
সাথে দেয়া হলো প্রচুর অ্যামুনিশন ও গুলি এবং 1 প্লাটুন ল্যান্সার সৈনিক সহ একটি বড় ট্রাক। শেখ মনির বাসায় আক্রমণের দায়িত্বে থাকলেন ফারুকের পরম বিশ্বস্ত রিসালাদার মুসলিম উদ্দিন। রেডিও স্টেশন ও ইউনিভার্সিটি, নিউ মার্কেট এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করবেন মেজর শাহরিয়ার। এই গ্রুপটি সম্ভাব্য বিডিআর আক্রমণ মোকাবেলা করবে। তার সাথে রইল 1 কোম্পানি সৈন্য। অপারেশনের প্রধান গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল রক্ষী বাহিনীকে প্রতিহত করা। শেখ সাহেবের বাসা যখন আক্রান্ত হবে তখন প্রবল প্রতি আক্রমণের আশঙ্কা ছিল সাভার ও শেরেবাংলা নগরে অবস্থিত কয়েক হাজার রক্ষী বাহিনী থেকে। অপারেশন কমান্ডার মেজর ফারুক তার ট্যাঙ্ক বাহিনী নিয়ে রক্ষী বাহিনীকে প্রতিহত করার দায়িত্ব স্বয়ং নিজের কাঁধে গ্রহণ করলেন। 28টি ট্যাঙ্ক ও 350 জন সৈনিক নিয়ে লড়বেন তিনি রক্ষী বাহিনীর সাথে। যদিও ট্যাঙ্কের কামানের গোলা তার কাছে ছিল না, তবে তার ট্যাঙ্কগুলোর মেশিনগানগুলোতে মজুদ ছিল পর্যাপ্ত গুলি। 350 জন রাইফেলধারী সৈন্যকে সাজালেন রশিদের ইউনিট থেকে ধার করে নেওয়া 12টি ট্রাকে। তারা মেজর মহিউদ্দিনের নেতৃত্বে প্রধান টার্গেট অভিযানে অংশ নেবে। শেখ মনির বাসায় অভিযানেও তার 2 ট্রাকে 2 প্লাটুন সৈন্য অংশ নেবে। মেজর রশিদের অবস্থান ছিল তখন কোথায়? মেজর রশিদের প্রধান কাজ ছিল অপারেশন পরবর্তী অবস্থার সামাল দেয়া ও সার্বিক রাজনৈতিক সমন্বয় সাধন। সে সরাসরি কোনো টার্গেট আক্রমণের দায়িত্বে ছিল না। তার 18টি কামান এয়ারপোর্টেই যথারীতি গোলা ভর্তি করে যুদ্ধাবস্থায় তৈরি করে রাখা হলো। কামানগুলোর ব্যারেল রক্ষী বাহিনী হেডকোয়ার্টার ও প্রধান টার্গেট শেখ সাহেবের বাসার দিকে তাক করা। প্রয়োজন মতো কমান্ডারের নির্দেশে টার্গেটের উপর সেই অবস্থান থেকে ভারী গোলা নিক্ষেপ করা হবে। 32 নং রোড এবং রক্ষী বাহিনী হেডকোয়ার্টার রইল দূরপাল্লার কামানগুলোর রেঞ্জের মধ্যেই। শুধুমাত্র একটি 105 মিলিমিটার হাউটজার কামান আর্টিলারি মেজর মহিউদ্দিনের অধীনে প্রধান টার্গেটের পাশে লেকের ওপর পজিশন করা হয়। রক্তঝরা অপারেশনের সার্বিক দায়িত্বে বেঙ্গল ল্যান্সারের মেজর সৈয়দ ফারুক রহমান। অবাক করা ব্যাপার, ওই রাতে সমস্ত ঘটনার প্রস্তুতি চলছিল আর্মি ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিটের পাশেই, মাত্র কয়েকশো গজ দূরে। ইন্টেলিজেন্স অফিসাররা সবাই তখন ব্যারাকে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। অভিযানের শুরু। রাতের অন্ধকারে সবাইকে তাজা বুলেট ইস্যু করা হলো। সবাই যার যার অস্ত্র নিয়ে তৈরি। স্টার্ট টাইম সকাল 4টা। ল্যান্সারের সৈনিকদের অ্যামুনেশন ইস্যু করতে দেরি হচ্ছিল। ফারুক ছুটে গিয়ে ধমক দিয়ে কাজ ত্বরান্বিত করালো। ইতিমধ্যে বিভিন্ন গ্রুপ নিজ নিজ কমান্ডারের অধীনে আপন আপন টার্গেটের উদ্দেশ্যে ধানমন্ডির দিকে যাত্রা শুরু করে দিয়েছে। সৈনিকরা গড্ডালিকার মতো তাদের লিডারদের অনুসরণ করছে। তাদের সামনে কি ঘটতে যাচ্ছে তারা কিছুই জানে না। ভোর 4:30। মেজর ফারুক রহমান তার ট্যাঙ্ক বাহিনীর 28টি ট্যাঙ্ক নিয়ে এয়ারপোর্ট রোড ধরে যাত্রা শুরু করলেন। ট্যাঙ্কের ঘরঘর শব্দে সমগ্র ক্যান্টনমেন্ট ও বনানী এলাকা প্রকম্পিত হয়ে উঠল। মসজিদ থেকে তখন মুয়াজ্জিনের আজানের ধ্বনি ভেসে আসছে। বনানীর এমপি চেকপোস্টের কাছে এসে মেজর ফারুক তার লিডিং ট্যাঙ্ক নিয়ে ক্যান্টনমেন্টের ভেতর সরাসরি ঢুকে পড়লেন। তিনি 46তম ব্রিগেড ইউনিট লাইনের একেবারে ভেতর দিয়ে সংকীর্ণ বাইপাস রোড ধরে সাফায়েত জামিলের পদাতিক ব্রিগেডের আশেপাশের এলাকা কাঁপিয়ে সদর্পে সামনে এগিয়ে চললেন। এতগুলো ট্যাঙ্কের বিকট শব্দে কমান্ডার সাফায়েত জামিলের নিদ্রা ভঙ্গ হওয়ার কথা, কারণ ট্যাঙ্কগুলো এগিয়ে যাচ্ছিল তার বাসার ঠিক পেছন দিক দিয়েই। মাঠে জমায়েত বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা পিপি প্যারেডে ছোটাছুটি করছিল। তারা অবাক বিস্ময়ে তাদের লাইনের একেবারে ভেতর দিয়ে ট্যাঙ্কগুলোকে সদর্প যাত্রা করতে দেখেছিল। তাদের কেউ কেউ হাত নাড়ল, কেউ কেউ বুঝতে পারল না মাত্র কিছুক্ষণের মধ্যে তাদের দ্বারা কি ভয়াবহ ঘটনা ঘটতে যাচ্ছে। ফারুক তার লিডিং ট্যাঙ্ক নিয়ে ক্যান্টনমেন্টের বড় রাস্তায় এসে এয়ারফোর্স হেলিপ্যাডের উল্টো দিকে একটি খোলা গেটের দিকে অকস্মাৎ ডান দিকে মোড় নিয়ে পুরাতন এয়ারপোর্টে ঢুকে পড়লেন। তাকে অনুসরণ করছিল মাত্র 2টি ট্যাঙ্ক। বাকিরা পথ হারিয়ে কমান্ডারকে দেখতে না পেয়ে কিছুক্ষণ ইতস্তত করে সোজা এয়ারপোর্ট রোড ধরে ফার্ম গেটের দিকে অগ্রসর হতে শুরু করে।
কমান্ডার ফারুক দ্রুত গতিতে যখন পুরাতন এয়ারপোর্টের পশ্চিম প্রান্তে উপনীত হন, তখন তাকে মাত্র একটি ট্যাঙ্ক অনুসরণ করছে। সেটাও বিকল হয়ে থমকে পড়ল। এতে ফারুক মোটেই ভীত হলেন না। তিনি এয়ারপোর্ট দেয়াল ভেঙে তার ট্যাঙ্ক নিয়ে রক্ষী বাহিনী হেডকোয়ার্টারের সামনে উপস্থিত হলেন। সেখানে সারি বেঁধে কয়েক শত রক্ষী বাহিনী সৈন্য অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে প্রস্তুতি গ্রহণ করছিল। একটি ট্যাঙ্কের যুদ্ধংদেহী উপস্থিতি দেখে তারা বেশ ঘাবড়ে গেল। তারা ফ্যাল ফ্যাল করে ট্যাঙ্কের দিকে তাকিয়ে থাকল। পরেরটুকু ফারুকের ভাষ্যেই শোনা যাক। আমি আমার ট্যাঙ্ক চালককে নির্দেশ দিলাম, ধীরে ধীরে সামনের দিকে চলতে থাকো। ওরা আক্রমণ করলে সোজা ট্যাঙ্ক তাদের গায়ের উপর তুলে দিবে। এছাড়া আমার আর কিছুই করার ছিল না, কারণ আমার ট্যাঙ্কের কামানে কোনো গোলা ছিল না। আমি অসহায় হলাম, কিন্তু কখনোই ঘাবড়ে যাইনি। দেখলাম রক্ষীদের তরফ থেকে কোনো আক্রমণাত্মক রিয়াকশন নেই। তারা বেশ ভয় পেয়ে গেছে। আমি নিশ্চিন্তে এগিয়ে গেলাম মিরপুর রোড ধরে সাভারের দিকে, কারণ আমার ট্যাঙ্কগুলোকে সাভারের দিক থেকে রক্ষী বাহিনীর আক্রমণ রোধ করার জন্য মিরপুর ব্রিজের কাছে পজিশন নিতে বলেছিলাম। আমি দ্রুত ব্রিজের কাছে পৌঁছে কিছু ট্যাঙ্ক ওখানে দেখতে পাই, কিন্তু রক্ষী বাহিনীর কোনো নাড়াচাড়া দেখতে পেলাম না। অগত্যা আমি আবার ট্যাঙ্কগুলো নিয়ে শেরে বাংলা নগরের দিকে ফিরে আসলাম। আবার রক্ষী বাহিনী হেডকোয়ার্টার পৌঁছে গিয়ে দেখি সেখানে রক্ষী বাহিনীর অফিসাররা কনফারেন্স করছে। আমি সবগুলো ট্যাঙ্কে তাদের দিকে ব্যারেল তাক করে রেখে আমি নিজে ট্যাঙ্ক থেকে নেমে গেলাম এবং তাদের দিকে অগ্রসর হলাম। এতগুলো ট্যাঙ্ক তাদের ঘেরাও করে ফেলেছে দেখে রক্ষী অফিসাররা ভীষণভাবে ভীত হয়ে পড়ল। তাদের কমান্ডিং অফিসার কর্নেল হাসান তো রীতিমতো কাঁপছিল। এমনিতেই বেচারা ছিল দুর্বল প্রকৃতির মানুষ। আমি রক্ষী কমান্ডার কর্নেল হাসানকে বললাম, সরকার পরিবর্তন হয়ে গেছে, আপনাদের এখান থেকে আর্মিকে ট্রান্সফার করা হয়েছে, আপনারা এখনো নির্দেশ পাননি? কর্নেল হাসান বললেন, ভাই সাহেব, আমি তো এমন কিছুই জানি না। তখন আমি তাদের টেলিফোন থেকে তাদের সামনেই সিজিএস ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে ফোন করলাম। তাকে না পেয়ে ডিরেক্টর মিলিটারি অপারেশন কর্নেল নুরুদ্দিনকে ফোন করলাম। ততক্ষণ অবশ্য রেডিওতে ঘোষণা শুরু হয়ে গেছে। নুরুদ্দিন সাহেবকে বললাম, এদেরকে অবস্থাটা বুঝিয়ে বলুন। তার সাথে কর্নেল হাসানের কথা হলো। তিনি বুঝিয়ে দিলেন, এখন অপেক্ষা করুন, চিফের কামরায় মিটিং চলছে, নির্দেশ পরে জানাবো। তখন প্রায় 8:30 বেজে গেছে। আমি রক্ষী বাহিনী ও তার অফিসারদের ওইভাবে আতঙ্কগ্রস্ত রেখে ট্যাঙ্ক নিয়ে 32 নম্বর রোডের দিকে ছুটে গেলাম। টাটা গ্রুম গ্রুম, চারিদিক থেকে মেশিনগান এবং কামানের গ্রুম গ্রুম শব্দ ভেসে আসছিল। ভোর 5:15। আক্রান্ত হয়েছে ধানমন্ডি এলাকার বিভিন্ন টার্গেট পয়েন্ট। চারিদিকে ছুটেছে বুলেট, গোলাগুলির শব্দে সমগ্র এলাকা প্রকম্পিত। আক্রান্ত হয়েছে শেখ মুনি ও সেরনিয়াবাদের বাসা। মেজর ডালিম ও রিসালাদার মুসলিম উদ্দিনের নেতৃত্বে প্রায় একই সময়ে 2টি বাসা আক্রান্ত হয়েছে। তবে মূল টার্গেট শেখ সাহেবের 32 নং রোডের বাসার ওপর আক্রমণ শুরু করতে কিছুটা বিলম্ব ঘটছিল। ট্যাকটিক্যাল প্ল্যান অনুযায়ী সৈনিকদের পজিশন করাতে এবং কামান মেশিনগানে স্থাপন করতে সময় লাগছিল। হামলাকারীদের নিজেদের মধ্যে কথা কাটাকাটি ও বিভ্রান্তির জন্য হলেও কিছুটা সময় নষ্ট হয়। আনুমানিক 5:30টার দিকে রাষ্ট্রপতি ভবনে আক্রমণ শুরু হয়ে যায়। প্রথমে গেইটে ঢুকে গিয়েই গোলাগুলির সূত্রপাত হয়, তারপর তা প্রবল আকার ধারণ করে। আক্রমণের মাঝখানে শেখ সাহেব প্রবল ব্যক্তিত্ব নিয়ে বারান্দায় বেরিয়ে এসে আক্রমণকারীদের কড়াভাবে শাসিয়ে যাচ্ছিলেন। এতে আক্রমণ মাঝপথে প্রায় থমকে পড়ে। শেখ সাহেব যখন গোলাগুলির মধ্যে আক্রান্ত ছিলেন, তখন তিনি বাসা থেকে বিভিন্ন দিকে ফোন করতে সক্ষম হয়েছিলেন। তিনি তার মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিলকে ফোনে পেয়েছিলেন। তাকে বললেন, জামিল, তুমি তাড়াতাড়ি আসো, আর্মির লোক আমার বাসায় আক্রমণ করেছে, শফিউল্লাহকে ফোর্স পাঠাতে বলো। জামিল ফোন পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে তার প্রাইভেট লাল কার হাঁকিয়ে ছুটে যান 32 নং রোডে, কিন্তু সৈনিকদের গুলিতে বাসার কাছেই তিনি নিহত হন। জেনারেল শফিউল্লাহকেও তিনি ফোন করেছিলেন, হয়তো পাচ্ছিলেন না। একসময় শফিউল্লাহ ফোন করে তাকে পেয়ে যান। শেখ সাহেব বলেন, শফিউল্লাহ, আমার বাসায় তোমার ফোর্স অ্যাটাক করেছে, কামালকে হয়তো মেরেই ফেলেছে, তুমি তাড়াতাড়ি ফোর্স পাঠাও। শফিউল্লাহ বললেন, স্যার,
ক্যান ইউ গেট আউট, আই এম ডুইং সামথিং। এরপর তার ফোনে আর কোনো সাড়া পাওয়া যায়নি। শফিউল্লাহ ফোনে গোলাগুলির শব্দ শুনতে পান। তখন বেলা আনুমানিক ৫টা ৫০। শফিউল্লাহ বিভিন্ন দিকে ফোন করতে থাকেন। প্রথমে তিনি ফোন করেন ৪৬ ব্রিগেড কমান্ড সাফায়েত জামিলকে। তাকে প্রথম বেঙ্গল ও চতুর্থ বেঙ্গল রেজিমেন্ট মুভ করতে বলেন। শফিউল্লাহ অবশ্য সাফায়েত জামিলকে বেশ কিছুক্ষণ আগেই ৫:৩০টার দিকে ট্রুপস মুভ করতে বলেছিলেন, কারণ ধানমন্ডির দিকে ট্যাঙ্ক মুভমেন্টের খবর তিনি আনুমানিক ৫:৩০টার দিকে গোয়েন্দা প্রধান কর্নেল সালাউদ্দিনের মারফত প্রথম অবগত হন। কিন্তু তার নির্দেশ সত্ত্বেও সাফায়েত জামিল কোনো অ্যাকশনে যাননি। অন্যদিকে সাফায়েত জামিল বলেছে, শফিউল্লাহ আমাকে কোনো নির্দেশ দেয়নি, তিনি শুধু বিড়বিড় করেছেন, কেঁদেছেন, কিন্তু কোনোই অ্যাকশন নিতে বলেননি। শেখ সাহেবের ফোন পাওয়ার পর আবার তিনি সাফায়েতকে ফোন করেন, কিন্তু তাকে আর ফোনে পাওয়া যায়নি। ফোনের রিসিভার তুলে রাখা হয়েছিল। অগত্যা শফিউল্লাহ খালেদ মোশাররফকে ফোন করে তাকে তাড়াতাড়ি তার বাসায় চলে আসতে বলেন। খালেদ মোশাররফ পাজামা পরেই তার গাড়ি নিয়ে ছুটে আসেন। শফিউল্লাহ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে ৪৬ ব্রিগেড হেডকোয়ার্টারে পাঠালেন সাফায়েত জামিল কি করছে সেটা দেখতে। ৪৬ ব্রিগেড থেকে কেন কোনো ট্রুপ মুভ করছে না, শফিউল্লাহ সেটা বুঝতে পারছিলেন না, যদিও তখন অনেক দেরি হয়ে গেছে। এরপর শফিউল্লাহ বিভিন্ন দিকে বিভ্রান্তের মতো বিভিন্ন জনকে ফোন করতে থাকেন। এয়ার চিফকে, নেইভাল চিফকে, জিয়াউর রহমানকে, আমাকেও তিনি ফোন করেন। সময় দ্রুত গড়িয়ে যায়। মোদ্দা কথা, তিনি সবকিছুই করলেন বটে, কিন্তু রাষ্ট্রপতির সাহায্যার্থে একটি সৈন্য মুভ করাতে পারলেন না। তখন সকাল ৬ ঘটিকা। রেডিও বাংলাদেশ ভেসে আসলো মেজর ডালিমের বজ্রকণ্ঠের ঘোষণা, স্বৈরাচারী শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। সারা বাংলাদেশে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টার জন্য কার্ফিউ জারি করা হইয়াছে। পরবর্তী নির্দেশ পর্যন্ত এই কার্ফিউ জারি থাকিবে। বাংলাদেশ পুলিশ, বিডিআর ও সেনাবাহিনী, সিপাহী ভাই বোনেরা, আপনারা সবাই সেনাবাহিনীর সঙ্গে যোগদান ও সহযোগিতা করুন। যারা অসহযোগিতা করিবেন, দেশের বৃহত্তর স্বার্থের খাতিরে তাদের চরম দণ্ড দেওয়া হইবে। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ভাই ও বোনেরা, আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ জিন্দাবাদ। হতভম্ব বাংলাদেশ বিনা মেঘে যেন বজ্রপাত হল। কিং কর্তব্য বিমূঢ় শফিউল্লাহ। তাহলে কি তার নির্দেশ কেউ মানল না? তিনি কি সংবাদ শুনে ভেঙে পড়েছিলেন? তিনি কি নির্দেশ দিতে ইচ্ছাকৃতভাবে দেরি করেছিলেন, নাকি তিনি ছিলেন আর অন্যদের মতোই অসহায়? শেষ হল লেফটেন্যান্ট কর্নেল M.A. হামিদ PSC রচিত ৩টি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা এই গ্রন্থের প্রথম অংশটি। এই বইয়ের দ্বিতীয় অংশে আমরা চলে যাব ধানমন্ডির ৩২ নম্বর বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার হত্যাকাণ্ডের সেই জঘন্য মুহূর্তটিতে। সবাইকে দ্বিতীয় পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি। ধন্যবাদ।